ঠিক আছে, তাহলে আমি আজকের মতো স্টার্ট করছি। স্ক্রিনটা শেয়ার করি আগে। সবাই ফিগমাতে অ্যাকাউন্ট বানিয়েছো? তাহলে ফিগমাটা খোলো, আমরা খুলছি। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন কেউ কি ডাউনলোড করেছো? ওকে, ঠিক আছে। দুটোতেই হবে, প্রবলেম নেই। দেখো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, এবার দেখো তোমরা তোমাদের ফিগমার অ্যাকাউন্টটা খোলো, ওয়েবসাইটটা খোলো। দেন দেখো যে তোমাদের ওয়েবসাইটে এরকম একটা ভিউ আসছে কি, আমাকে বলো যদি আসে। ওকে, সবার এসছে? সৌমি তুমি করছো তো? ওকে, এবার এটা নিয়ে একটু কথা বলি, জিনিসটা কি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিগমার যদি ড্যাশবোর্ড। তোমরা যেহেতু ফিগমাতে এখনো অব্দি কোনো ডিজাইন বানাওনি, হয়তো তোমাদের এই যে এই সেকশনটা দেখছো এখানে কিছু নেই আপাতত, বা হয়তো এই একদম এই বেসিক জিনিসগুলো আছে। এবার আমরা কি করবো, এখানে দেখো, এখানে দেখো নিউ ডিজাইন ফাইল বলে একটা অপশন আছে, নিউ ফিগজাম বোর্ড বলে একটা অপশন আছে, আর এখানে আরো দুটো আছে। ওগুলো ওগুলো এখন আমাদের টপিকের বিষয় নয়। আমি আগের দিন কাউকে একজনকে বলছিলাম যে ফিগমাতে ইউআই ডিজাইন করা ছাড়াও হোয়াইট বোর্ড ক্রিয়েটও করা যায়। হোয়াইট বোর্ড মানে যেখানে আমরা কি কিছু শেপস থেকে তোমার ব্রেনস্টর্ম করি, বা ওয়্যারফ্রেমও ডিজাইন করতে পারি, অনেক কিছু করতে পারি। সেটাও ফিগমাতে করে না, বাট আমরা মেনলি করবো ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন করার জন্য আগে আমাদের যেতে হবে ফিগমার সেই অপশনটা, যেতে হবে যেখানে আমরা ডিজাইনটা করতে পারি। তার জন্য আমরা এক নিউ ডিজাইন ফাইল ক্লিক করতে পারি। আরেকটা কি অপশন আছে, আমরা দেখো ড্রাফটস বলে যে সেকশনটা আছে, ড্রাফটস এর মধ্যে তুমি যদি তোমার মাউসটাকে নিয়েও হোভার করো, তাহলে দেখবে একটা প্লাস সাইন। প্লাস সাইনটাও যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু আমরা একটা নতুন ডিজাইন তুলতে পারি। তো আমি ক্লিক করি, দেখো আমাকে আবার জিজ্ঞেস করছি ডিজাইন ফাইল এক্সাম না কি করবো, আমি ডিজাইন ফাইল করবো। ক্লিক করে আমি গেলাম। তোমরাও আমার সাথে সাথে করতে থাকো, ঠিক আছে? তোমাদের খুলেছে এই জিনিসটা? ওকে, এবার তাহলে দেখি এখানে কি বলছে। সবার প্রথমে দেখো, এখানে যদি আমি এই যে ফিগমার লোগোটা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, পাশের অ্যারো ছোট্ট অ্যারো সাইনটা আছে, এখানে ক্লিক করি। এখানে কতগুলো অপশন দেখো আছে। আপাতত আমরা এই ব্যাক টু ফাইলস এটা নিয়ে একটু বলি। ব্যাক টু ফাইলস করলে কি হবে, আমি যদি ক্লিক করি আবার, তো ব্যাক টু ফাইলস করলে আমি আবার সেই আগের জায়গাটায় চলে গেলাম, ঠিক আছে, প্রবলেম নেই। আমি এই ডিজাইনটায় কাজ করছিলাম, যে ডিজাইনটা আমি লেটেস্ট কাজ করছিলাম ওটা আমার সবার আগে আসবে। তো এমন করে একটা অর্ডারে আসবে যেগুলো যেগুলো আমি কাজ করেছি। দেন ধরো আমি এখান থেকে আবার কোনো একটা পুরোনো ডিজাইন খুঁজতে চাই, তাহলে আমি কি করবো, এখানে জাস্ট ডাবল ক্লিক করবো একটা ডিজাইন, ঠিক আছে। ক্লিক করলাম, আমি আবার চলে এলাম এই পেজটা। এবার দেখো নেক্সট, এখানে দেখো আনটাইটেল বলছে। আনটাইটেলটা কি, এটা হচ্ছে কি, আমি যে এই ফিগমা বোর্ডটা বানাচ্ছি বা এই বোর্ডটা বানাচ্ছি, এই যে পুরো ফাইলটা, এটার নাম আমি কি দেবো, ঠিক আছে। তো আমি আপাতত এটা জাস্ট বেসিক ইউআই বলে নাম দিলাম, ঠিক আছে। তোমরাও দিয়ে দাও, বলে আমায় বলো। ঠিক আছে, হ্যালো। ওকে, দেন দেখো, সবার আগে ইউআই ডিজাইন করার জন্য আমাদের কি চাই, একটা ডিভাইস ফার্স্ট আমাদের চাই।
মানে কিরকম, আমরা যেটা প্রথম দিনই বলছিলাম যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইটেরও ডিজাইন হতে পারে, অ্যাপেরও ডিজাইন হতে পারে, আবার সফটওয়্যারেরও ডিজাইন। আমাদের সবার আগে এটা মেনশন করতে হবে যে আমরা কিসের ডিজাইন করতেছি। আজকের ক্লাসের জন্য আমরা একটা অ্যাপের ইউআই ডিজাইন করব, ঠিক আছে? তো যেহেতু আমরা ইউআই ডিজাইন করবো, তার জন্য আমাদের একটা ফ্রেম চাই। ফ্রেম মানে এই যে অ্যাপের ধরো আমি ইউআই এর কথা বলছি, এটা একটা ফ্রেম। আবার ডেস্কটপের একটা ফ্রেম হতে পারে। আমি করে দেখাই তাহলে আরো ভালো বুঝতে হবে। দেখো এখানে নিচে দেখো, এখানে একটা এরকম দেখো হোভার করলে উপরে ফ্রেম লেখা, বা তুমি এফও প্রেস করতে পারো তোমার কিবোর্ডে। ফ্রেম ফ্রেম অপশনে আসো। দেখো তোমার কাছে রাইট সাইডে এমন করে বলছে যে তুমি কিসের ফ্রেম চাইছো। দেখো আমার এখন ফোন সিলেক্ট করা, ফোনের মধ্যে দেখো ডিভাইসের নাম লেখা আছে, অ্যান্ড্রয়েড কম্প্যাক্ট, অ্যান্ড্রয়েড মিডিয়াম, প্রচুর ডিভাইসের নাম লেখা। আমি যে ফ্রেমটা ক্লিক করব, যে ডিভাইসটা ক্লিক করব, সেই ডিভাইসের সাইজের একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। আর যদি ধরো আমি কাস্টম ফ্রেম তৈরি করতে চাইছি, আমি কোনোটাই চাই না যে করতে, তাহলে আমি কি করতে পারি? দেখো আমি যদি এই মাঝখানের এই ফাঁকা জায়গাটায় আসি, এখানে দেখো আমার একটা ছোট্ট প্লাস সাইন দেখা যাচ্ছে। যদি আমি এটাকে ক্লিক করে জাস্ট এক্সপ্যান্ড করি, দেখো আমার কাছে আমি একটা ফ্রেম তৈরি করে নিতে পারি। ঠিক আছে, দেখো তো তোমরা হচ্ছে কিনা তোমাদের, বলে আমাকে বলবে। হয়েছে? ওকে। দেন ফ্রেমটা ধরো আমরা ইনিশিয়ালি এরকম বানালাম, কিন্তু আমার পছন্দ হচ্ছে আমি আরেকটু সরু ফ্রেম চাইছি, বা একটু মোটা ফ্রেম চাইছি, হাইটটা একটু বড় করতে চাইছি, সেটা আমি কি করে করতে পারি? দেখো আমি যদি যে কোনো একটা কর্নারে যাই মাউসটা নিয়ে, তো এরকম একটা সাইন তৈরি হয়ে গেল, যেটাতে বোঝাচ্ছে যে আমি এক্সপ্যান্ড কন্ট্রাক্ট যা ইচ্ছে করতে পারি। আমি কি করবো, এখানে ক্লিক করে জাস্ট এক্সপ্যান্ড করবো, তাহলে দেখো এটা এক্সপ্যান্ড। আমি যদি এই সাইড দিয়ে করি, এখান দিয়েও হবে। আমি যদি এখান দিয়ে কমাই, সেটাও হবে। সবকিছুই হবে। এবার ধরো ইন কেস আমি চাইছি এটাকে বড় করতে, আমি বড় করছি মানে উইথ দিয়েও বাড়াচ্ছে বা হাইট দিয়েও বাড়াচ্ছে, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, দুই দিক থেকে সমানভাবে হচ্ছে না জিনিসটা। তুমি দেখো আমি এমন করলে হাইটটা হয়তো 1 সেন্টিমিটার বাড়ছে, উইথটা ধরো রেসপেক্টে 1.5 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে। কিন্তু আমি কি চাইছি যে যদি হাইটও 1 সেন্টিমিটার বাড়ে, উইথও সেম সেম অ্যামাউন্ট অফ উইথই বাড়বে। তাহলে আমি কি করতে পারি, জাস্ট শিফট প্রেস করবো, শিফটটা টিপে দেন এখানে এই কর্নারটা ধরে বাড়াবো, তাহলে দেখো সব দিক সমানভাবে বড় হয়ে যাবে। ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা এত অব্দি? দেন রাইট সাইডে চলে আসে। রাইট সাইডে দেখো টুল ইনফরমেশন দেখাচ্ছে আমাকে, একটা একটা করে ডিকোড করে কি বলেছে। এখানে দেখো ফার্স্টে কি বলছে, পজিশন। পজিশনে একটা এক্স পজিশন আছে, একটা ওয়াই পজিশন আছে। এটা কি? এক্স পজিশন মানে আমি এই যে হরিজন্টাল দিকে আমি যদি এটাকে মুভ করতে চাই, তাহলে আমি এক্সটাকে নিয়ে দাঁড়াবো। দেখো আমি যদি এটাকে বাড়াই বা কমাই, দেখো আমি মাইনাসে বাড়াচ্ছি তাই এটা লেফট সাইডে যাচ্ছে। আমি যদি এটাকে প্লাসের দিকে নিয়ে যাই, এটা তাহলে দেখো রাইট সাইডে যাবে। আবার ধরো আমি ওয়াইটা নিয়ে করলাম, ওয়াইটা যদি আমি বাড়াই then দেখো নিচের দিকে চলে যাচ্ছে। আর যদি ওয়াইটাকে কমাই তাহলে ওপর দিকে চলে যাবে। এটা তুমি এখান থেকেও করতে পারো, আর কাজটাও নিজেও করতে পারো, মাউস দিয়েও করতে পারো। কি করবে, এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটাকে সিলেক্ট করবে, মানে এই ফ্রেমের এর মধ্যে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, বা তুমি এই যে ফ্রেম ওয়ান কথাটা লেখা আছে এর মধ্যে ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে এই ফ্রেমটাকে ক্লিক করবে, আর মাউসটাকে ক্লিক করে এমন করে ড্র্যাগ করবে। এবার যেখানে তুমি ড্র্যাগ করবে সেখানে দেখো রাইট সাইডে দেখো পজিশনটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তুমি যেরকম করে ড্র্যাগ। ঠিক আছে? বোঝা গেল? হ্যালো? ব্ল্যাক থিম? এটা আজকে আমার ল্যাপটপটা এমনিতে ব্ল্যাক থিম আছে বলে ব্ল্যাক থিম দিয়ে খুলছি। এটা তোমার একটু দেখতে হবে কোথা দিয়ে ব্ল্যাক থিম দিতে হবে। তোমাদের হোয়াইট থিম না ইনিশিয়ালি? দাঁড়াও আমি সার্চ করে দেখি।
আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস আমি মিস করে গেছিলাম, দেখো ফাইলস এর সেকশনে তোমার এইখানে আহ, দুখানা গ্রিডের অপশন আছে, একটা হচ্ছে শো অ্যাজ গ্রিড, একটা হচ্ছে শো অ্যাজ লিস্ট। এখন দেখো শো অ্যাজ গ্রিড সিলেক্ট করা আছে, যার জন্য এরকম বড় বড় করে দেখাচ্ছে। তুমি যদি শো অ্যাজ লিস্ট করো তাহলে দেখো এরকম করে লাইন বাই লাইন দেখা, তুমি তুমি করতে পারো। শো অ্যাজ গ্রিডই রাখছি আপাতত, বাট মানে ফাইলের, এই যে দেখো এখানে আছে, দেখছো কে জিজ্ঞেস করলে? জয়ন্ত। এই নিজের প্রোফাইলে ক্লিক করবে, দেখো ওখানে থিমের অপশন আছে, আমি লাইটই করে রাখছি যখন বলবো। ঠিক আছে, ফ্রেম অব্দি সবার ক্লিয়ার তো? তুমি বুঝতে পারছো? তাহলে এই ফ্রেমটা নিয়ে আপাতত আমরা কাজ করবো না, আমরা একটা প্রি ডিফাইন্ড ফ্রেম নিয়ে আপাতত এগোই। এটা আমি ডিলিট করবো, কি করে ডিলিট করবো? এই দেখো ফ্রেম ওয়ান কথাটার মধ্যে ক্লিক করবো, দেন জাস্ট ডিলিট, ডিলিট অপশন যেটা তোমার কিবোর্ডে এসে প্রেস করবো, ডিলিট হয়ে যাবে সিম্পল। তোমার আর নতুন ফ্রেম মানে আমি যেটা বললাম যে আমরা যে একটা অ্যাপের ইউআই তৈরি করবো। আমরা কি করি, আইফোন 14 এন্ড 15 প্রো ম্যাক্স এই স্ক্রিনটা ছিল, আমি ক্লিক করলাম, স্ক্রিনটা চলে যাচ্ছে। এই স্ক্রিনটা একটু দেখো হাইটটা বেশি, তো আমি এটা ডিলিট করি। 13 and 14 একটুখানি একটু স্কোয়ার শেপ টাইপের। ওকে, ঠিক আছে, এই ফ্রেমটা দিলাম। এবার নেক্সট ইম্পর্টেন্ট জিনিস কি, আমি তো এই ভিউটাতে আছি, আমি ধরো আরো আরো দুখানা ফ্রেম ধরো অ্যাড করছি, তাই কোনো তার যেভাবে বললাম যে এইভাবে তুমি ফ্রেমটা ক্লিক করলে মুভ করতে পারবে। আমি নিয়ে এলাম সেম হাইটে। এবার কোশ্চেন হলো, স্যার আমি তো এখানে কাজ করছি ধরো ফার্স্ট ফ্রেমটার মধ্যে আমি ইউআই ডিজাইন করছি, তো আমি এটা জুম করবো কি করে? আর আমি যদি এটার মধ্যে কাজ না করি, সেকেন্ডটার মধ্যে করি, তাহলে আমি সেকেন্ডটা মুভ করবো কি করে? দেখো জুম করার জন্য তোমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবে, আর দেন মাউসের যে হুইলটা আছে এটাকে যদি তোমরা ইনসাইড নিয়ে যাও তাহলে জুম হবে, আর যদি আউটসাইড নিয়ে যাও তাহলে জুম আউট হবে। ঠিক আছে, দেখো তো হচ্ছে কিনা তোমাদের। হলো? Okay. এবার আমি তো জুমে চলে এলাম, কিন্তু আমি যেতে চাইছি এবার আমার ফ্রেমের একদম টপে, কি করে যাব? এবার কন্ট্রোলটা ছাড়া শুধু আমি মাউসের হুইলটাকে ওপর দিকে বা নিচের দিকে উঠাবো। এবার আমি যদি ওপর দিকে স্ক্রোল করি তাহলে আমি ওপরে চলে এলাম, নিচের দিকে স্ক্রোল করলে নিচে চলে এলাম। দেন কোশ্চেন হলো, স্যার আমি তো এখন এটা না হয় ফোকাস আছে, কিন্তু আমি এখন ধরুন যে আমি সেকেন্ড ফ্রেমে কাজ করবো, তাহলে আমি কি করে যাবো? তাহলে কি করবে, সিম্পল, তোমার যে হুইলটা আছে হুইলটাকে ক্লিক করবে, প্রেস করবে। প্রেস করে দেখো, তুমি যেই মুহূর্তে প্রেস করবে দেখো এখানে অ্যারোর জায়গায় একটা হাতের সাইন চলে যাবে। এবার তুমি তোমার মাউসটা নাড়াও, দেখো এটা সরবে। এটা ছেড়ে যদি তুমি মাউস নাড়াও শুধু তোমার অ্যারোটা সরবে, কিন্তু তুমি যদি হুইলটা ক্লিক করে নাড়াও দেন তুমি যেখানে ইচ্ছা তোমার মুভ করতে পারবে পুরো স্ক্রিনটা। ঠিক আছে, বেসিক জিনিস আমাদের ক্লিয়ার তাহলে। কোনটা বলো? আপ অ্যারো, এই আপ আর ডাউন স্ক্রোলটা বুঝেছো? আচ্ছা দেখো, তুমি যদি ডাউন স্ক্রোল করো তুমি নিচের দিকে যাবে, তুমি যদি আপ স্ক্রোল করো তুমি, আচ্ছা মুভ করারটা, আচ্ছা তুমি হুইলটা ক্লিক করো, হুইলটা ক্লিক করো মাউসের, দেখো তোমার কাছে হাতের সিম্বলটা আসবে। ঠিক আছে, এবার তুমি নিজের মাউসটা এমনি নর্মাল যেমন মুভ করো ওরকম করে মুভ করো, দেখো এটাও পুরোটা সরে যাবে। মাউসের হুইলটা ক্লিক করেছো? হ্যালো?
আচ্ছা, তুমি আবার স্ক্রিনটা শেয়ার করো তো। বাকিদের হচ্ছে? স্পেস, হ্যাঁ হ্যাঁ, স্পেস ক্লিক করলে হচ্ছে, দেখো তো তোমার স্পেস ক্লিক করে হচ্ছে কিনা। ওকে, তাহলে তুমি স্পেস দিয়ে করো আপাতত। বাকিদের কি হচ্ছে? মাউসের হুইলটা দিয়ে হচ্ছে না স্পেস দিয়ে হচ্ছে? জয়ন্ত? হ্যাঁ হ্যাঁ, আমারও দুটোতেই হচ্ছে। আকাশের কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। জয়ন্ত আছো? আচ্ছা আচ্ছা। তোমার সিস্টেমটা এখন চলছে তো, না এখনো হ্যাং আছে? ওকে, তোমার ফিগমা ফাইলটা খোলা আছে তো? ওকে, তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমার স্ক্রিনের মধ্যেই করে দিচ্ছি, ঠিক আছে? হুম হুম। এটা কি তুমি জুম ইন করে আছো, না এটা তোমার লাইট মোডে আছে? আচ্ছা, তুমি একটা কাজ করো, কন্ট্রোলটা ক্লিক করে মাউসের হুইলটাকে পেছনের দিকে করো। এই তো, হ্যাঁ, জুম আউট আই গেস হচ্ছে, করতে থাকো করতে থাকো, তুমি অনেকটা জুম ইন হয়ে গেছে। আরো করো। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি, তোমার ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। ওকে ওকে ওকে, এই তো তোমার স্ক্রিন, এবার এবার জুম ইন করো। কন্ট্রোল ক্লিক করে তোমার মাউসটাকে সামনের দিকে ইয়ে করো। না, এটাকে বড় করতে হবে না, তুমি জুম ইন করে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেশি জুম ইন হয়ে গেল, বেশি চলে এলে, এটা একটু চলে, একটু কম জুম করে, জুম আউট করে। এখান থেকে? না, এখান থেকে তো যায়, তোমার কি মানে মাউসটা বেশি সেন্সিটিভ নাকি? তুমি কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস করেও কিন্তু জুম ইন জুম আউট করতে পারো। এই তো, এই, ঠিক আছে। এবার মুভ করাটা বুঝতে পেরেছো, কি করে ফাইলটাকে মুভ করে? ওকে, ঠিক আছে, এবার তুমি ফাইলটা এক জায়গায় রেখে তোমার স্ক্রিনটা কি করে মুভ করবে বলো তো? না না না, তোমার মাউসের যে হুইলটা আছে ওটাকে ক্লিক করো একবার। মাউসের হুইলটা, মানে যেটা দিয়ে তুমি জুম ইন জুম আউট করছিলে, ক্লিক করো, মানে ক্লিক করে থাকো ওটা। করে আছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে তুমি স্পেস স্পেস ক্লিক করে করো। নিচে ওপর নিচে যেও না, ওপর নিচে যেও না, এক এক জায়গায় থাকো, নিচে যাও, নিচে যাও, নিচে স্ক্রোল করো। তোমার মাউসটা কি প্রবলেম করছে, আমি বুঝতে পারছি না। তুমি কি ল্যাপটপের ওই টাচ প্যাডটা দিয়ে করছো, না মাউস দিয়ে করছো? মাউসটা মনে হচ্ছে প্রবলেম করছে। হুম, জুম ইন করো এবার। এটাকে বাড়িও না, এটাকে যত তুমি বাড়াবে তোমার ফাইলের সাইজটা বাড়তে থাকবে।
বুঝলে? জুম ইন করার জন্য তুমি কন্ট্রোল প্লাস করো, তোমার যেহেতু মাউসটা ঠিক মতো কাজ করছে না। ওকে, 1 সেকেন্ড। ওখানে একটা hand তো থাকার কথা। ওকে, এই তো পেয়ে গেছি না। এই দেখো, তোমার নিচে এখন দেখো একটা অ্যারো সিলেক্টেড আছে। যেটা তোমার ব্লু কালার সিলেক্টেড আছে, ওটার পাশে দেখো একটা ছোট্ট করে অ্যারো আছে, ওটা ক্লিক করো। হুম। এবার দেখো, মুভের নিচে হ্যান্ড টুল বলে একটা টুল আছে, বাকিরাও এটা দিয়ে করতে পারো। এটা ক্লিক করো। এবার তুমি যখনই দেখবে মাউসটা ক্লিক করে তোমার মাউসটাকে সরাবে, দেখবে তোমার এই আর্টবোর্ডটা পুরো মুভ হবে। দেখো, করে দেখো, এই দেখো, এই দেখো। ঠিক আছে। এবার কিন্তু তোমার এই ফ্রেমটা মুভ হচ্ছে না, তোমার এই পুরো বোর্ডটাই মুভ হচ্ছে, ঠিক আছে। তাহলে বাকিরা বুঝতে পেরেছো, এই হ্যান্ড টুলটা দিয়েও কিন্তু তোমরা সেম জিনিস করতে পারো। মাউসের হুইল ক্লিক করেও করতে পারো, স্পেস ক্লিক করেও করতে পারো, আর হ্যান্ড টুল দিয়েও করতে পারো। কেউ কিছু বলছো? হ্যালো? ওকে, তাহলে কন্টিনিউ করি নাকি? হুম, 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 করে। তুমি ওই জয়ন্ত, ওই আইফোনের ফ্রেম গুলো বানানোর পার্টটা বুঝেছো? আচ্ছা, আচ্ছা, এই দেখো, তুমি এই দেখো, এই যে এই জায়গাটা যদি আসো, যেখানে ওভার করলে ফ্রেম ছোট্ট করে দেখা যাচ্ছে, এখানটা যদি ক্লিক করো, রাইট সাইডে দেখবে তোমার কিছু ডিভাইসের নাম আছে। ফোনের আন্ডার এই ডিভাইস গুলো আছে, ট্যাবলেটের আন্ডার এগুলো আছে, ডেস্কটপের আন্ডার এগুলো আছে। আমরা এখন ফোনের ডিভাইস বানাতে চাই, স্পেসিফিক্যালি iPhone 13 and 14। দেখো, তুমি একটু যদি নিচে স্ক্রল করো, নিচে দেখো লেখা থাকবে iPhone 13 and 14। তুমি যদি এইটা ক্লিক করো, দেন দেখো একটা ফ্রেম তোমার তৈরি হয়ে যাবে। দেখো তো হলো কিনা। জাস্ট 1 সেকেন্ড। হুম। ওই তো, হ্যাঁ, তুমি জুম করো, কন্ট্রোল প্লাস করে জুম করো। তুমি বুঝতে পারছো তো, কোনো প্রবলেম হচ্ছে না তো? তোমার কি হুইল স্পেস আর তিনটেই কাজ করছে নাকি কোনোটা কাজ করছে? Okay, ঠিক আছে। এবার তো হলো, ঠিক হয়েছে। এই দেখো, তোমাকে আরেকটা জিনিস বলি। যদি তোমার স্ক্রিনের রাইট সাইডে দেখো, শেয়ার বাটনটার নিচে দেখো 2% দেখো। এখানে দেখো, ক্লিক করো। ঠিক আছে, তুমি ফ্রেমগুলো ডিলিট করে দিয়েছো তো?
ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে তোমার ফোনটা। দেখো লেয়ার্স এর মধ্যে কোনো ফ্রেম, তাহলে তুমি কি করবে, ফ্রেম ফ্রেম বলে যে অপশনটা বুঝলে ওটা click করবে। ওটা সিলেক্ট করে অ্যাড ওটার পাশে নিচে 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 ওই যে নিচে দেখো ওই স্কোয়ার মতো আছে যে, হ্যাঁ হ্যাঁ ফ্রেম। এবার দেখো ফোনের মধ্যে আছো, আইফোন 13 মধ্যে। হ্যাঁ করো। হুম, ঠিক আছে হয়েছে। এবার এবার কোনটা দিয়ে move করে দেখো তো হচ্ছে কি। এই তো দেখো হচ্ছে। ওকে পারফেক্ট। ঠিক আছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। এবার দেখো নেক্সট সাইডে দেখো, এটা দেখো দেখো পেজেস বলে একটা এখানে লিখতেছে, তার মধ্যে দেখো লেয়ার বলে, পেজেস কে লেয়ার। পেজেস মানে হচ্ছে ধরো একটা website তৈরি, তোমার কমার্সের অ্যাড বানাচ্ছে, তার জন্য তোমার বেসিক কয়েকটা পেজ আছে, হোম পেজ আছে, কার্টের পেজ আছে, প্রোডাক্টস এর পেজ আছে, আবার কিছু অ্যাডভান্স পেজ আছে যেখানে ধরো তোমার চেকআউট সেকশনটা আছে, বা ধরো তোমার ফিটনেস সেকশনটা আছে। কি করতে চাও, এই যে হোম কার্ট প্রোডাক্ট এই থেকে একটা জায়গায় রাখতে হবে। আর তুমি উইশ লিস্ট আর চেকআউট যে সেকশনগুলো বললাম তাকে তুমি একটা জায়গায় স্টোর, তার জন্য তুমি করে পেজ, মানে এখন তোমার কাছে পেজ 1 আছে, পেজ 1 এর মধ্যে তোমার কাছে তিনখানা দেখো পেজ আছে, যে আইফোন 13 1 আমি কি করবো, একটা নতুন পেজ, পেজ 2 লেখা, পেজ 2 এর মধ্যে দেখো আর্টবোর্ডটা কিন্তু পুরো থাকে। তো আমি পেজ 1-এ দেখো, পেজ 1-এ আমার কাছে আর্টবোর্ড আছে, ফ্রেম আছে। আর যদি আমি পেজ 2-তে গিয়ে একটা ফ্রেম তৈরি করি, এখন ওরা আবার করতে হবে, তাহলে এখানে একটা ফ্রেম তৈরি হবে। আবার পেজ 1-এ আমার কাছে এমন করে আমরা পেজ চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখো তো এবার কি ঠিক আছে। ওকে, আমি যেটা বলছিলাম ওটা কি বুঝেছো? ওকে ওকে, দেখো আমি যেটা বলছিলাম যে একটা ই কমার্স অ্যাপের তুমি ধরো ইউআই ডিজাইন করতে চাইছো, তার মধ্যে কিছু বেসিক পেজ থাকতে পারে, মানে বেসিক ইউআই কম্পোনেন্ট বা ফ্রেম থাকতে পারে। আমরা এখন ফ্রেম জেনে গেছি, এই ফ্রেম গুলো কি কি বললাম, একটা হোম থাকতে পারে, একটা তোমার প্রোডাক্টস সেকশন থাকতে পারে, একটা কার্টের সেকশন থাকতে পারে। ঠিক আছে, এগুলোকে তুমি তোমার ইউআই এর বেসিক সেগমেন্ট বলে ধরো। আর কিছু অ্যাডভান্স সেগমেন্ট তুমি ইউআই তুমি ধরছো, যেমন যেটা বললাম উইশ লিস্ট হতে পারে সেটা, বা চেক আউটের সেকশনটা হতে পারে। তুমি কি চাইছো, আমি সবকটা পেজকে এক জায়গায়, মানে সবকটা ফ্রেমকে এক জায়গায় রাখবো। আমি কি করব, হোম, কার্ট আর প্রোডাক্ট এই তিনটাকে এক জায়গায় রাখবো। আর আমার যে অ্যাডভান্স ফিচার গুলো আছে যেটা বললাম যে আহ, তোমার উইশ লিস্ট আর চেক আউট, এই দুটোকে আমি এক জায়গায় রাখবো, এই দুটোকে আলাদা করে এক জায়গায় রাখবো। এটার জন্য আমরা পেজ ক্রিয়েট করতে পারি। যেমন আমি আগে যেটা দেখালাম যে ডিলিট করি পেজ দুটো, ডিলিট পেজ। ঠিক আছে, আমার কাছে ইনিশিয়ালি পেজ 1টা পড়েছিল। আমি কি করছি, পেজ 1-এ আমার কাছে তিনখানা ফ্রেম ছিল। আমি কি করছি, একটা নতুন পেজ বানাতে চাইছি, তার জন্য আমি পেজের সাথে পাশে যে প্লাস সাইনটা আছে ওটা ক্লিক করবো। দেন দেখো পেজ 2 বলে নতুন একটা পেজ ক্রিয়েট হবে, এটাকে আমি যাই কিছু নাম দিতে পারি। ঠিক আছে, আমি ধরো দিলাম অ্যাডভান্স ফিচার, আপাতত নাম দিলাম। দেন আমি কি করলাম, এই পেজের মধ্যে দেখো এই আর্টবোর্ডটা পুরোটা এমটি আছে, কিন্তু যদি আমি পেজ 1-এ চলে যাই, পেজ 1-এর নামটা ধরো আমি চেঞ্জ করে দিলাম, ডাবল ক্লিক করলে তুমি নাম চেঞ্জ করতে পারবে। এটার নাম দিলাম বেসিক ফিচার। বেসিক ফিচারে দেখো আমার কাছে তিনখানা ফ্রেম আছে, কিন্তু অ্যাডভান্স ফিচারে আমার কাছে কোনো ফ্রেম আপাতত নেই। আমি কি করবো, অ্যাডভান্স ফিচারেও একটা ফ্রেম অ্যাড করবো, আইফোন 13 ঠিক আছে। এবার তুমি দেখো বেসিক ফিচারে আমার কাছে তিনখানা ছিল, আর অ্যাডভান্স ফিচারে একখানা। এবার আমি যখন যেটাতে কাজ করব সেটা সেই পেজে সুইচ করব, দেন সেই পেজের ফ্রেমগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, বুঝলে?
ঠিক আছে। দেন নেক্সট জিনিসে যাওয়ার আগে আমি, যারা যারা তোমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন কারা কারা ডাউনলোড করেছো বলো তো? ওকে, তাদের জন্য একটা ইন্টারেস্টিং ওকে, তাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তোমরা সবাই যারা যারা করেছো নিজেদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা খোলো। বুঝেছো? ওকে। আচ্ছা, আমি যদি নিটের চ্যাটে দিই তোমাকে প্রবলেম হবে? আচ্ছা, দাঁড়াও। তোমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য এমন কিছু সফটওয়্যার ডাউনলোড করোনি যেগুলো ইয়ে ছিল? তো তোমরা সব ওয়েবসাইটের থ্রু দিয়েই করছো, তাই তো? Okay. না, আমি নামটা লিখে দিয়েছি, এটা সার্চ করলে তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে। দেখো, ফিগমা খুলেছো তোমরা যারা ডেস্কটপে নামিয়েছো? এবার দেখো, যদি তোমরা এতক্ষণ গুগলে কাজ করে থাকো, তাহলে দেখবে এখানে নিচে দেখো আমি যে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই যে জিনিসটা বানিয়েছিলাম বেসিক কিওয়ার্ড, যেটা এখানে আমি এখন খুলে দেখেছি, সেটা দেখো এখানে দেখাচ্ছে। দেখেছো? তোমাদের দেখাচ্ছে? তোমরা সাইন আপ কি সেম অ্যাকাউন্ট দিয়ে করেছো তো? অন্যরকম। দেখাও তো, তোমার স্ক্রিনটা শেয়ার করে দেখাও। বাকিরা? নাদিম, তুমিও তো বললে ডেস্কটপে করেছো। হুম। ওকে, ওকে, হ্যাঁ তোমার তো তাহলে, আচ্ছা ওইটার ওয়েবসাইটের মতোই আসছে সেম, তাই তো? ঠিক আছে, তুমি বেসিক ওয়াইটা খোলো এখান এখান দিয়ে বেসিক ওয়াইটা ডাবল ক্লিক করে খুলে দাও। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো শুভম, তুমি একটা নতুন ফ্রেম বানাও তো এখানে স্ক্রিনটাতে। আচ্ছা, তুমি কি গুগলে কাজ করছিলে না? তুমি কি প্রথম থেকে এখানেই করছো? তুমি কি তুমি কি প্রথম থেকেই এই ডেস্কটপ অ্যাপটা? আচ্ছা, আচ্ছা, ওকে, এবার তুমি দেখো ফিগমা অ্যাপে যাও, এখানে একটা নতুন ফ্রেম অ্যাড করো। এবার যাও তো তোমার গুগলটায় যাও তো একবার, দেখো হ্যালো। ঠিক আছে, তাহলে তুমি যেটা অ্যাপে করবে সেটা তোমার সাথে সাথে এই ওয়েবসাইটেও রিফ্লেক্ট হতে থাকবে। এটা হচ্ছে ফিগমার একটা খুব বড় ফিচার। যখন কোলাবোরেশন শেখাবো তখন এটা দেখবে যে তোমরা অনেকে মিলে যে ফাইলে কাজ করছো, সবাই সবাই কি কি করছো দেখতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে তুমি এবার একটু স্ক্রিনটা অফ করে দাও, আমি দেখাচ্ছি।
আমি এখান দিয়ে আমার বেসিক ইউআইটা খুললাম। হুম। তো নেক্সট দেখি, আমি বেসিক ফিচার পেজে আছি। আর যদি লেয়ার্স দেখি, লেয়ার্স আমার কাছে তিনখানা আছে। আমি কি করব, প্রথমত আমি আপাতত একটা লেয়ার ডিলিট করি। আর এই যে দুটো লেয়ার আমার কাছে আছে, এই দুটো লেয়ারের নাম আমি চেঞ্জ করতে চাই। কেন? মানে এই iPhone 13 14 1 2 এটা আমি বুঝতে পারছি না কি আছে এখানে। আমি কি করতে চাই, আমি বলতে চাই যে আমার এই যে ফ্রেমটা, এটার নাম হচ্ছে হোম। হোম পেজে, এখানে হোম পেজে ইউআইটা থাকবে। কি করে চেঞ্জ করলাম না, এই যে ফ্রেমের যে লেখাটা আছে, নামটা আছে, এখানে ডাবল ক্লিক করো। দেখো তোমার কাছে চেঞ্জ করার ইনপুট বক্সটা চলে আসে। ঠিক আছে, ইনপুট বক্সে এবার তুমি টাইপ করো নাম। আমি এটার নাম দিলাম ড্যাশবোর্ড। ওকে, দেখো সাথে সাথে এই পাশেও কিন্তু হোম আর ড্যাশবোর্ড নাম চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকেও চেঞ্জ করতে পারতাম, যদি আমি এখানেও ডাবল ক্লিক করতাম, তাহলেও দেখো আমাদের চেঞ্জ করার অপশনটা আসে। ঠিক আছে, নামটা সবাই চেঞ্জ করে দাও। বুঝছে? হলো। হুম, হুম, হলো জয়ন্ত। ওকে, ঠিক আছে। দেন দেখি, এবার পেজ তো ক্রিয়েট, পেজের মধ্যে স্যার কি করবো? পেজের মধ্যে একটা ইউআই তে কয়েকটা মেন ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে, যেগুলো কি 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 থাকতে পারে একটা ইউআই। ইউআই তে থাকতে পারে সবার আগে টেক্সট, যেটা আমরা পড়তে পারবো, টেক্সট থাকতে পারে। দেন কি থাকতে থাকতে পারে, ইমেজ থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, যেটা আহ, দেখাচ্ছিলাম ওকে, যে বাটন ছিল, এক্সেট্রা ছিল। আর কি থাকতে পারে, এই বাটন হচ্ছে ব্যানার ছিল। দেন ফাইনালি কি থাকতে পারে, কিছু বাটন থাকতে পারে। এই বাটন একটা নেভিগেশন হতে পারে, যেটা আমি আগের দিন তোমাদের টেকনিক্যালিটিজে বোঝাচ্ছিলাম। আহ, যে নেভিগেশন মানে, আমি একবার বলে দিচ্ছি, নেভিগেশন মানে হচ্ছে তোমার যে লিঙ্ক গুলো থাকে, যেগুলো ক্লিক করলে তুমি অন্য যে কোনো পেজে রিডাইরেক্ট হতে পারো, এটাকে নেভিগেশন বলে। এটা থাকতে পারে, সেটাও একটা লিঙ্ক বা বাটনের মধ্যেই পড়ছে। এই হচ্ছে মোটামুটি তিনখানা মেন কম্পোনেন্ট। তো আমরা ফিগমাতে সেটা কি করে বানাবো? সবার আগে আমাদের এটা করতে চাইছি আমি, যে কিছু টেক্সট অ্যাড করতে চাইছি, ধরো যেটা মেন কম্পোনেন্ট সবার আগে বললাম। তো কি করবো, এখানে দেখো এই অপশন গুলোর মধ্যে টেক্সট বলে টি বলে একটা দেখো অপশন আছে, এটা আমি ক্লিক করবো। আমি সিলেক্ট করে নিলাম, তো প্লাস সাইন আসছে। আমি যে হোম ফ্রেমটা আছে, হোম ফ্রেমের মধ্যে কিছু টেক্সট দিতে চাইছি। ঠিক আছে, এবার আমি ক্লিক করলাম, আমি যেই মুহূর্তে এখানে ক্লিক করবো, যেখানে ক্লিক করবো ওইখানে দেখো এরকম একটা এই লিঙ্ক করার এই জিনিসটা চলে এলো। এবার আমি এটা মানে হচ্ছে আমি টাইপ করতে পারি। এখন আমি ধরো যে কোনো যা ইচ্ছে টাইপ করবো, হ্যালো। ঠিক আছে, হয়তো তোমরা দেখো তো। হলো। হলো সৌমি। ওকে, আচ্ছা তুমি নেভিগেশন যেটা বললাম বুঝতে পারলে? নেভিগেশন মানে, হ্যাঁ হ্যাঁ, ওগুলোই নেভিগেশন মানে, যে যে বাটন বা লিঙ্ক গুলো ক্লিক করলে তুমি অন্য যে কোনো পেজে যেতে পারো। ঠিক আছে, তো ওখানে ওই পিডিএফটাতে আরো কিছু টেকনিক্যালিটিস ছিল, আমি সৌমির জন্য একবার বলে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, কারণ সবার আগে দেখো ছিল ইউজেবিলিটি। ইউজেবিলিটি মানে যেটা আগের দিন বলছিলাম, যে যে ডিজাইনটা তুমি বানালে, সেই ডিজাইনটা কতটা ইজি টু হ্যান্ডেল, কতটা এফিশিয়েন্ট, আর ইউজারের জন্য, ইউজারের ইন্টারাক্ট করার জন্য কতটা ওটা সুবিধাজনক। সেটা হচ্ছে তোমার সিস্টেম বা তোমার ইউআই ইউজেবিলিটি। মানে তোমার ইউআই যত সিম্পল হবে, যত ইউজারের জন্য বোঝার জন্য সুবিধাজনক হবে, তোমার সিস্টেমটা, তোমার ইউআইটা তত ইউজেবল হবে আমরা বলি। ঠিক আছে, তো আমি দেন কি ছিল ওয়্যার ফ্রেম।
ওয়্যার ফ্রেম মানে হচ্ছে যে কোনো ইউআই তৈরি করার আগে আমরা কিন্তু সবার আগেই এই যে ফিগমা খুললাম, ফিগমাতে ডিজাইন বানাতে বসে গেলাম, এটা কিন্তু কখনো হয় না। এর এর আগে কিছু প্রসেস থাকে। এই প্রসেসটা কি, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম। যেটা ওকে কে যেন দেখাচ্ছিল, শুভম দেখাচ্ছিল আমাকে, যে ও দেখো একটা পেন্টের মতো জিনিস বা যে কোনো বেসিক জিনিসে দেখো কয়েকটা শেপ এঁকে এঁকে ও আমার দেখাচ্ছিল যে আমাদের যে ইউআইটা থাকবে সেই ইউআইতে স্যার এখানে এই জিনিসটা থাকবে, এই ব্যানারটা থাকবে, এখানে এই প্রোডাক্টটা থাকবে। এইটাকে বলে হচ্ছে ওয়্যার ফ্রেম। যে কোনো ডিজাইন তৈরি করার আগে যে ব্লু প্রিন্টটা তুমি তৈরি করবে তাকে বলবে ওয়্যার ফ্রেম। ওকে। দেন কি বলছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ কি, তুমি এখন ফিগমাতে যদি আসো, দেখো আমরা দুটো ফ্রেম বানিয়েছি, এবার দুটো ফ্রেম দুটো পেজকে রিপ্রেজেন্ট করছি। বাট তুমি ধরো তোমার ক্লায়েন্টকে এই ফিগমা ফাইলটা দিলে, দিয়ে বললেন দেখুন এটা স্যার আমি বানিয়েছি আপনার অ্যাপের জন্য, এটা করতে পারেন। তো সেই লোক তো বেশি টেকনিক্যালিটি জানবে না। তো সেই লোক কি বলবে তোমাকে, যে আমি তো এখানে হোম পেজ দেখতে পাচ্ছি, পাশে ড্যাশবোর্ড পেজ দেখতে পাচ্ছি, আমার কি পেজটা এরকমই হবে? বলবে না, আপনার পেজটা এরকম হবে না, এরকম সব পেজটা একসাথে থাকবে না। তো ওকে কি দেখাতে হবে তোমাকে, যে হোম পেজে যদি কোনো বাটন থাকে, ঠিক আছে, হোম পেজে যদি কোনো বাটন থাকে সেটা ক্লিক করলে যেন ড্যাশবোর্ড পেজে যেতে পারে। এই যে তুমি লাইভ এক্সাম্পলটা বানালে যেখানে তোমার প্রত্যেকটা পেজ ক্লিকেবল, এই বাটন থেকে ক্লিক করলে ওই পেজে যায়, বা এখান থেকে ক্লিক করলে এই সেকশনটা খোলে, এই যে লাইভ ডেমোটা তুমি বানালে এটাকে বলে প্রোটোটাইপ। ওকে। এটা কি বুঝতে অসুবিধা হলো? কারণ আগের দিন কিন্তু অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল প্রোটোটাইপ জিনিসটা কি। আর আর কি কিছু বেটার এক্সাম্পল লাগবে? ওকে। দেন পিডিএফটা কোথায় গেল? দেন নেভিগেশন তো তোমায় বললাম। আর মকআপ জিনিসটা কি, মকআপ হচ্ছে যে তুমি এখন ফিগমাতে যে ফ্রেম গুলো বানাচ্ছো, ফ্রেম গুলো যখন কমপ্লিটলি তৈরি হয়ে যাবে, তোমার সমস্ত অ্যাসেট দেওয়া থাকবে, তোমার সমস্ত বাটন দেওয়া থাকবে, কোথায় কি থাকবে এক্স্যাক্টলি তোমার কাছে আইডিয়াটা থাকবে, একদম ফাইনাল যে ডিজাইনটা তোমার তৈরি হলো ওটাকে আমরা বলবো মকআপ। আর নেভিগেশন তো তোমায় বললাম। আর লাস্ট হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডিভাইসে, ঠিক আছে? তুমি দেখো আমার এই পিডিএফটা যদি দেখো তুমি, পিডিএফটা কিন্তু পুরোটা একটা, মানে কি বলবো, টেক্সট গুলো কিন্তু পুরো ভরাট নেই। দেখো চারপাশে একটা মার্জিন আছে, যে জায়গাটা পুরো ফাঁকা। আর প্রত্যেকটা লাইন দেখো, প্রত্যেকটা লাইনের মাঝে কিছুটা কিছুটা করে গ্যাপ আছে। এই যে গ্যাপ গুলো আছে, যেখানে কোনো এলিমেন্ট নেই, কোনো ছবি নেই, কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, শুধুমাত্র ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা বলবো হোয়াইট স্পেস। এবার হোয়াইট স্পেস কিন্তু আমাদের ডিজাইনের একটা মেজরিটি পার্টকে কন্ট্রোল করে। হোয়াইট স্পেস কতটা আছে তার উপর তোমার ইউআইটা কেমন, সেটা তোকে কিন্তু জাজ করো, ঠিক আছে? তো হোয়াইট স্পেস তুমি খুব বেশিও দিতে পারো না, আর খুব কম দিলেও তোমার ডিজাইনটা কিন্তু খুব ক্লামজি হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের বেসিক টার্মিনোলজি গুলো ছিল, আগের দিন বলছিলাম যেটা। তো আমরা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হুম। 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 এটাও ফিগমাতেই করবে তুমি। আমি আজকেই যদি টাইম পাই আজকেই দেখাবো মোস্ট প্রবাবলি। ঠিক আছে। তাহলে আমরা টেক্সটে ছিলাম, ঠিক আছে। টেক্সটে দেখো আমার যেটা ভালো জিনিস হয়েছিল একটা, যে টেক্সট, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ব্লু প্রিন্ট মানে ওয়্যারফ্রেমের কথা বলছো? দেখো ওয়্যারফ্রেম কিন্তু ফিগমাতে করে না, তার কারণ হচ্ছে কি, ওয়্যারফ্রেম একটা খুব বেসিক ডিজাইন। এটা তোমরা জাস্ট শুরু করেছো বলে তোমাদেরকে দিয়ে করাচ্ছিলাম পেন্টে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো কোনো জায়গায় ওয়্যারফ্রেম তৈরি করা হয়, আবার কোনো কোনো জায়গায় যখন তুমি আরো বেশি এক্সপার্টিস গেইন করে নেবে এই ফিল্ডে, তখন তুমি তোমার মাইন্ডের মধ্যেই ওয়ারফ্রেমটা ক্রিয়েট করে নিতে পারবে। যেহেতু তোমার কাছে এখন আইডিয়াটা নেই, ওই জন্য তোমার বলছি ওয়ারফ্রেমটা ক্রিয়েট করতে। ওয়ারফ্রেম কিন্তু ফিগমাতে ক্রিয়েট করে না, ঠিক আছে? যদি করতেই চাও, ফিগমার এই জায়গাটা করতে পারো, মানে ফিগ জ্যাম যেটা বলছিলাম, যেটা হোয়াইট বোর্ড বেসিক্যালি, ওখানে কিন্তু করতে পারো, ওখানে ওগুলো ট্রাই করে দেখো।
দেখো আমার এটা কিন্তু সিলেক্ট যেটা ছিল চলে গেছে, আমি আবার সিলেক্ট কি করে করবো দেখো। আমার হ্যালো ওয়ার্ল্ড এটার মধ্যে হোভার করলাম, দেখো আমার নীল রঙের একটা সাইন এলো, ওটা আমি ক্লিক করলাম, হ্যালো ওয়ার্ল্ড আবার সিলেক্ট হলো, খুবই সিম্পল। আমি জুম করছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। দেন কি হচ্ছে, পাশে দেখো টেক্সটের একটা বিশাল বড় লিস্ট খুলে গেছে, কি কি করতে পারি টেক্সট, এগুলো দেখি একবার। সবার প্রথমে দেখো এসছে পজিশনের মধ্যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কার কার আইডিয়া আছে আমাকে বলো তো। তোমরা কি, তোমরা আমাকে আগের দিন বলছিলে তোমরা ওয়েবসাইট বানাচ্ছিলে, তো তোমরা নিশ্চয়ই এইচটিএমএল সিএসএস এ বানাচ্ছিলে, নাকি তোমরা ওয়ার্ডপ্রেসে বানাচ্ছিলে? হুম হুম। আচ্ছা আচ্ছা। ওকে। সেখানেও তো তোমরা ড্র্যাগ এন্ড ড্রপই করছিলে, তো সেখানেও নিশ্চয়ই তোমরা টেক্সট অ্যালাইনমেন্ট জিনিসটার সাথে পরিচিত হয়েছো, কেউ কি হয়েছো? আকাশ, সৌমি, শুভম, কেউ? এক্স্যাক্টলি, 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 এটাই 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 আরেকবার দেখবো। যারা যারা দেখোনি জিনিসটা তাদের জন্য একবার করে দিই। ধরো আমি একটা বহুত লম্বা টেক্সট দিচ্ছি, ঠিক আছে, হ্যালো, একটা লাইন আছে, আমি কি করতে চাইছি এই লাইনটা, ধরো উই আর লার্নিং এর পর থেকে নেক্সট লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ চলে গেল। এবার অ্যালাইনমেন্ট দেখো, এইটা যেটা আছে এটাকে আমরা বলবো লেফট অ্যালাইনমেন্ট। কেন? এই যে প্রত্যেকটা লাইন শুরু হচ্ছে, তার নেক্সট লাইনটা এটা শুরু হচ্ছে, ওটাও দেখো সেম লেফট সাইডে সেম লেভেলে আছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করি, এখানে দেখো এই যে অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স লেখা আছে, যে আমি যদি এটা ক্লিক করি, আচ্ছা এটা পুরোটা চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই পুরো টেক্সট বক্সটা সেন্টারে চলে যাবে, দেখো পুরো স্ক্রিনের সেন্টারে চলে যাবে। এবার যদি আমি লেফট অ্যালাইন করি, দেখো পুরো একদম লেফট সাইডে চলে যাবে। আর যদি রাইট অ্যালাইন করি, একদম রাইট সাইডে চলে যাবে। আর কি কি আছে আরো অপশন দেখো, অ্যালাইন টপ আছে, অ্যালাইন মিডিল, একদম মিডিলে আছে, অ্যালাইন বটমে আছে, এগুলো আছে। স্ক্রিনের মধ্যে ফ্রেমের মধ্যে যে কোনো জায়গাতে আমি অ্যালাইন করি। আর কিভাবে করতে পারি, ওভাবে যদি না করি, যেটা আগেও একবার বলেছিলাম, এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু আছে এটাকে আমি চেঞ্জ করে করে করতে পারি, বাট এটা প্রচুর টাইম টেকিং, বুঝতেই পারছো। তাহলে কি করতে পারি, আমি এটাকে সিলেক্ট করতে পারি, দেন মাউসটাকে ইউজ করে মাউস দিয়ে এটাকে আমি যে কোনো জায়গায় সরাতে পারি। এবার মজার বিষয় কি, ফিগমাতে দেখো, তুমি ধরো যেই মুহূর্তে মাঝখানে চলে আসবে, ফিগমা দেখো এরকম একটা লাল রঙের লাইন দিয়ে তোমায় বুঝিয়ে দিচ্ছি যে তুমি এখন মাঝখানে আছো, ঠিক আছে। যে তুমি এইখানে যখনই চলে যাবে, দেখো তোমায় বলছে তুমি হরিজন্টালিও মাঝখানে আছো। এগুলো ফিগমার বেসিক কিছু ফিচার, এগুলো নিয়েও দেখবো আমরা পরে, টেক্সটে যেখানে ছিল। দেন ট্রান্সফর্মের ব্যাপারটা আগের বার ফ্রেমে বলা হলো না, কারণ আমাকে লাগে না, বাট এখানে লাগতে পারে। হচ্ছে ট্রান্সফর্ম মানে বেসিক রোটেশন। আমি যদি ডিগ্রিটাকে বাড়াই, দেখো টেক্সটটা, এটা বুঝতেই পারছো যে এদিক ওদিক রোটেট হবে। এটা আমাদের খুব একটা যে কাজে লাগে আমি বলবো না, কিছু কিছু সময় লাগতেও পারে। আবার জিরোতে নিয়ে, দেন এগুলো বাদ দিয়ে আমরা ডাইরেক্টলি চলে আসছি। আচ্ছা ওপ্যাসিটি, ওপ্যাসিটি একবার বলে দিই। ওপ্যাসিটি মানে কি কি জানো? জানো তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভিজিবিলিটি। মানে যত আমার ওপ্যাসিটি কমবে, তত আমার এই টেক্সটটা দেখো একদম লাইট হয়ে যাবে, 0% আমি কিচ্ছু দেখতে পাবো না। যত বাড়াবো একটু একটু করে, একটু একটু করে দেখতে পাবো, 100% একদম ক্লিয়ারলি ভিজিবল। ঠিক আছে, সিম্পল। দেন কি বলছে, এবার আমরা চলে আসছি একদম কোড অফ টেক্সট, কোড অফ টাইপোগ্রাফি, ঠিক আছে। এর জন্য আমাদের একটু বেসিক জিনিস টাইপোগ্রাফি সম্পর্কে জানতে হবে, একটু বেসিক রুল। সবার ফার্স্টে টাইপোগ্রাফি জিনিসটা কি, কেউ কি আমায় বলতে পারবে? উম, কিছুটা 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 ঠিক বললো। লেখার ঠিক স্টাইলটা না, আমরা যে এই যে ধরো ফন্ট নিচে থেকে, এগুলোকে আমরা কি বলি ফন্ট, ঠিক আছে, ফন্ট নিয়েছি, এগুলো সাইজ কেমন হবে,
বা এই যে লেটার গুলো আছে সাইজের মধ্যে এগুলো স্পেসিং কেমন হবে, বা লাইন গুলো যে আছে এগুলো হাইট কেমন হবে, দুটো লাইনের মাঝখানে ডিফারেন্স কেমন হবে, বা কোন ফন্ট ইউজ করবো, এই সমস্ত জিনিসের স্টাডিটা হচ্ছে কি টাইপোগ্রাফির মধ্যে, ঠিক আছে। এটা নিয়ে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করি। টাইপোগ্রাফি মানে ফন্ট যে জিনিসটা বলছি, ফন্ট সম্পর্কে আশা করি সবার বেসিক ধারণা আছে। ফন্ট কিন্তু জেনারেলি দু দু ধরনের হয়, ঠিক আছে। একটাকে বলে সেরিফ ফন্ট, আরেকটাকে বলে স্যান্স সেরিফ ফন্ট। কারোর কি কিছু আইডিয়া আছে এটা সম্পর্কে? আমি এক্সপেক্ট করছি থাকবে না, স্টিল আমি জিজ্ঞেস করছি। Okay. তাহলে দেখি আমরা একবার সেরিফ ফন্টটা কি জিনিস। দেখো, আমরা এটা জানি 1800s এর টাইমে প্রথম প্রিন্টিং শুরু হয়েছিল, প্রিন্টিং এর মধ্যে লেটার লেখা শুরু হয়েছিল। এবার প্রবলেমটা এটা ছিল যে ওই সময় লেটার প্রিন্ট করার টেকনোলজিটা খুব একটা হাই লেভেলের ছিল না। তার জন্য কি হতো, আমরা জেনারেলি যখন কোনো লেটার লিখি, আমাদের দেখবে লেটার যখন লিখি ওই লেটার গুলো খুব স্মুথ এজ হয়। লেটার গুলো ধরো এই যে আমার যদি এই ফন্টে আসে তুমি, এই দেখো, ইটাকে দেখো, ইটা কেমন স্মুথ, একদম রাউন্ড শেপ, বা জিটাকে দেখো একদম রাউন্ড শেপ। এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা ওই টাইমে একটু কঠিন ছিল। তার জন্য কি হতো, ওই টাইমে ফন্ট গুলো একটু শার্প এজ থাকতো ফন্ট গুলো, ঠিক আছে। এই যে প্রিন্টিং এর যে স্টাইলটা প্রথম এলো, এই স্পেসিফিক স্টাইলটাকে বলতো সেরিফ স্টাইল, ঠিক আছে। আমি যদি সার্চ করে দেখো, এই দেখো, এটা যেটা টিপিক্যাল সেরিফ ফন্টের এক্সাম্পল। ছবিটা খুলি, এই যে দেখো, এখানে ফন্ট গুলো দেখো আর আমাদের ফন্ট গুলো, এখানে এজটা দেখো, দেখো প্রত্যেকটা এজ দেখো কিরকম স্টাইল করে দেখো করা, মানে খুব শার্প এজ, এগুলো রাউন্ড নয়, ঠিক আছে। এই যে জিটা শেষ হচ্ছে, জি এর ওপরে দেখো একটুখানি স্টাইলিং করা, এই জায়গাটা একটুখানি এক্সপ্যান্ড করে দেবো। এই যে টাইপ অফ ফন্ট গুলো এগুলোকে বলে সেরিফ ফন্ট, ঠিক আছে। আর স্যান্স সেরিফ, স্যান্স মানে খুব, স্যান্স কথাটা মানে হচ্ছে উইদাউট, ইংলিশে যদি বলি উইদাউট, স্যান্স সেরিফ মানে হচ্ছে উইদাউট সেরিফ, খুব সিম্পল। মানে যে যে ফন্টে সেরিফ জিনিসটা ইউজ করা হচ্ছে। এক্সাম্পল যেটা আমরা এই ফটো, এই আমরা যেটা ইউজ করছিলাম, এটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্টের এক্সাম্পল। ওকে, এত অব্দি বুঝতে পারো অসুবিধা? আচ্ছা, তাহলে আমার তো বলো তো, গুগলের যে লোগোটা ওই ফন্টটা কি সেরিফ না স্যান্স সেরিফ? খুলে দিই তোমাদের জন্য। বলো তো এটা সেরিফ না স্যান্স সেরিফ কি হতে পারে? বলো, জয়ন্ত, স্যান্স সেরিফ, কষ্ট কিছু বলছো? ওকে, সেরিফ না, সেরিফ। ওকে, এটা লিখলাম স্পেলিংটা, SERIF, সেরিফ। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি গেল আমাদের টাইপ অফ ফন্ট। তুমি আমার জিজ্ঞেস করবে যে স্যার এই দু ধরনের ফন্টে আমি কি করবো, কারণ ফন্ট কিরকম হবে তার উপর কিন্তু তোমার ডিজাইনের মুডটা প্রচন্ড রকম ভাবে ডিপেন্ড করে। যেমন আমাকে কেউ কি এটা বলতে পারো যে আমি যদি একটা, আমার ই কমার্সে যাচ্ছি, ই কমার্স সাইটে এই যে এক্স্যাক্টলি এই ফন্টটা যেটা ছিল আমি দেখাচ্ছিলাম, এই ফন্টটা যদি আমি একটা ই কমার্স সাইটে ইউজ করি, ধরো আজকে অ্যামাজনে তুমি অ্যাপটা খুললে দিই, তোমার কাছে এরকম একটা ফন্ট আছে, জিনিসটা কি তোমার মানে ঠিক ভেতর থেকে যে ফিলটা আসবে যেটা ই কমার্স সাইট আমি ইউজ করছি, আসবে না? হ্যাঁ, এবার অ্যামাজন কেন ফন্টটা ইউজ করে সেরি, তার কারণ হচ্ছে গিয়ে সেরি ফন্টটা হচ্ছে খুব ক্লাসিক একটা ফন্ট, যেটা বললাম যখন 1800 এর প্রথম প্রথম ইউজ করা শুরু হয়েছিল। সেই কারণে দেখবে যে কোনো ফ্যাশন ব্র্যান্ড দেখবে, ঠিক আছে, ফ্যাশন ব্র্যান্ড যারা এলিগেন্স নিজের মধ্যে প্রকাশ করতে চায়, তারা দেখবে এখনো সেরিফ ফন্টটা ইউজ করে। বেস্ট এক্সাম্পল কে, যারা, জারার লোগোটা দেখো,
জারার লোগোটা সেরিফ না? ওকে, তাহলে একটা এটা লক্ষ্য করবে সবসময় যে 90% অফ ব্র্যান্ড যারা এখন এক্সিস্ট করে সবাই দেখবে স্যান্স সেরিফই ইউজ করে, কারণ এখনকার দিনে স্যান্স সেরিফটা হচ্ছে সবচেয়ে নর্মালাইজ থিং। তো আমরা সেরিফ ফন্টটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না, আমরা সেফ সাইডে থাকার জন্য সবসময় স্যান্স সেরিফই ইউজ করবো। তো আজকে আমি তোমাদের কয়েকটা ফন্ট নেম বলে দেবো, এগুলো তোমরা যদি জেনারেলি ইউজ করো ওই ফন্ট রেঞ্জ অফ ফন্ট দিয়ে তোমাদের ম্যাক্সিমাম ডিজাইন হবে, ওর বাইরে যেটা হয় না জেনারেলি, ওগুলো দিয়ে তোমার ম্যাক্সিমাম ডিজাইন দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো তো ফন্টের নাম গুলো গেল। নেক্সট কি আসবে, ফন্ট সাইজ কি, মানে আমার ফন্ট যেটা আছে, ফন্টটা তো আমার স্ক্রিনের জন্য ছোট, যে ফ্রেমটা অনুযায়ী এই সাইজটা আমাকে বাড়াতে বা কমাতে হবে। হেডিং হলে একটু বড় সাইজ হবে, প্যারাগ্রাফ হলে একটু ছোট হবে, বাটনের ফন্ট হলে হয়তো প্যারাগ্রাফের সাইজের থেকে একটু বড় হবে। সাইজ জিনিসটা কি, ঠিক আছে, সাইজের মেজারমেন্টের অনেক রকম ইউনিট আছে। যেমন সবচেয়ে প্রচলিত ইউনিট আছে পিক্সেল। পিক্সেল সম্পর্কে তোমরা কি জানো বেশি? পিক্সেল জিনিসটা কি? হুম, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, একদম ঠিকই বলেছো। এটা হচ্ছে বেসিক্যালি পিক্সেল, মানে তোমার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের একদম স্মলেস্ট ডিজিটাল হচ্ছে একটা পিক্সেল। কিন্তু ফন্ট সাইজের ক্ষেত্রে এক পিক্সেল মানে কিন্তু তোমার স্ক্রিনের যে পিক্সেল সাইজটা আছে সেটা নয়। কারণ তুমি যদি দেখো আজকে তোমার ল্যাপটপের যত পিক্সেল, যেমন তোমার ল্যাপটপের ডাইমেনশন হতে পারে 1920 ইন্টু তোমার 720 পিক্সেল, বাট আমার ল্যাপটপের ডাইমেনশন অন্য হতে পারে। সেই হিসাবে কিন্তু টেক্সটের পিক্সেল ডিফাইন্ড হয় না। ঠিক আছে, বেসিক্যালি পিক্সেল যেটা আমরা ফন্টের জন্য ইউজ করি সেটার ফর্মুলাটা হচ্ছে এক পিক্সেল ইকুয়াল টু, আমি লিখে দিচ্ছি, এক পিক্সেল ইকুয়াল টু আমরা জেনারেলি 0.75 ইঞ্চ বলি। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড পিক্সেলের সাইজ সমস্ত ডিভাইসের জন্য, এটাই সেম। এবার যেহেতু সমস্ত ডিভাইসের জন্য এটা সেম, তো তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে, স্যার আপনি এটা বলছিলেন যে আমার ডিজাইন, আমার যে সিস্টেমটা তার তো ডাইমেনশন আলাদা এবং আপনার যে সিস্টেমটা তার ডাইমেনশন আলাদা। তো আমার ডিভাইসে যদি আমি 16 পিক্সেল কোনো একটা ফন্টের সাইজ দিই, তাহলে তার সাইজও 16 × 0.75 ইঞ্চ হবে, আই গেস সেটা 12 ইঞ্চ। আর আমার ডিভাইসেও সেটা 12 ইঞ্চই হবে। কিন্তু যেহেতু আপনার ডিভাইসটা বড়, আপনার ডিভাইসে ওই 12 ইঞ্চের টেক্সটটা ছোট মনে হবে, কিন্তু আমার ডিভাইসে 12 ইঞ্চের টেক্সটটা বড় মনে হবে। এটা কি, তোমরা কি এটার সাথে সহমত? মানে তুমি বলছো যে দুজনের জন্য সেমই লাগবে টেক্সটটা? আহ এটা কিন্তু হবে না, আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আহ, এক পিক্সেল মানে 0.75 ইঞ্চ, এটা কিন্তু প্রি ডিফাইন্ড। ঠিক আছে, মানে তোমার স্ক্রিনের সাইজ অনেক বড় হলেও, তোমার পিক্সেলের নাম্বার অফ পিক্সেলের ভ্যালু বড় হলেও, তোমার টেক্সটের সাইজটা ওই 0.75 ইঞ্চই থাকবে এক পিক্সেল মানে। এর মানে হচ্ছে তোমার স্ক্রিন বড় হয়ে গেল, তো তোমার স্ক্রিনের টেক্সটটা আমার টেক্সটটা ছোট লাগবে। আর আমার স্ক্রিনটা যেহেতু ছোট, আমার স্ক্রিনে একই সাইজের টেক্সট বড় দেখতে দেবে। এই বলতে চাইছি, বুঝলে? আমার মনে হয় তোমাদের মধ্যে একটু কনফিউশন এখনো আছে। আমি একটা কাজ করি, আমি তোমাদের উম, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে একটা ছোট্ট, না এটা করতে পারবো না, সেটা দাঁড়াও, সেটা না, আমি তোমাদের একটা ছোট্ট এইচটিএমএল ফাইল বানিয়ে দেয়।
দেখা যাচ্ছে। ওকে, দেখো, আমি কি করলাম, আমি একটা বেসিক হেডিং বানালাম, যে আমি সেই হেডিংটার ধরো সাইজ দিচ্ছি। এটা বললাম যে আমি 16 পিক্সেল সাইজ, তো ছোট্ট হয়ে গেল, আমি একটু অনেকটা বড় করি। ঠিক আছে, বড় আছে। এবার আমি কি করছি, দেখো আমার স্ক্রিনের সাইজটাকে আমি ছোট করবো। তো তোমাদের মতামত অনুযায়ী আমার টেক্সটের সাইজটাও ছোট হয়ে যাও, দেখি হয় কিনা। দেখো তো হচ্ছে। এটাই আমি তোমাদের বলতে চাইছি, যে পিক্সেলের সাইজ সবসময় প্রি ডিফাইন এবং কনস্ট্যান্ট। তুমি যে কোনো সিস্টেমে যাও না কেন, আমার জন্য 16 পিক্সেল মানেও যা, তোমার জন্য 16 পিক্সেল মানেও তাই। এই কারণে আমার স্ক্রিন ছোট হলে তোমার টেক্সটটা আমার স্ক্রিনে বড় মনে হবে, কিন্তু আমার স্ক্রিনটা যদি বড় হয় তোমার স্ক্রিনের থেকে, তাহলে তোমার সেম পিক্সেল দেওয়া টেক্সট আমার ছোট মনে হবে দেখতে। যেটা তুমি এখানেও দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিন যে ছোট, আমার দেখো দেখো হ্যালো ওয়ার্ল্ডটা বড় মনে হচ্ছে, কিন্তু আমার যদি এত বড় স্ক্রিন হয়, দেখো আমার হ্যালো ওয়ার্ল্ডটা ছোট মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ওদের সাইজটা সেম। বুঝলে? তুমি, ওকে, জয়ন্ত, আকাশ, বস্ত, নাদিম। ওকে, ওকে, তাহলে এই প্রবলেমটা আমাদের হচ্ছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কাছে আরো দুখানা ফন্ট সাইজের ইউনিট আছে। এগুলো হচ্ছে ইএম, মানে এম যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে আর ই এম, হচ্ছে রেম। আমি টাইপ করে দিই। একটাতে গেলো পিক্সেল রেম, আর একটা হচ্ছে ইএম এম, আর একটা হচ্ছে আর ই এম মানে রেম। ওকে, ইএম, এইটার ফুল ফর্ম মোস্ট প্রবাবলি ইকুয়াল মেজারমেন্ট, এরকম কিছু একটা হয়, ইকুইভ্যালেন্ট মেজারমেন্ট এরকম কিছু একটা হবে। আর রেম এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে রুট ইকুইভ্যালেন্ট মেজারমেন্ট বা রুট ইকুয়াল মেজারমেন্ট, যেটা হবে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, ফার্স্টে দুটো সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে পিক্সেল যে যেমন প্রি ডিফাইন্ড, এম আর রেম কিন্তু সেরকম নয়। আমি যদি ধরো এই পিক্সেলের জায়গায় এটাকে আমি 4 এম দিয়ে দিলাম, হয়েছে, চেঞ্জ হয়েছে। এবার যখনই আমি ছোট করব, দেখো এবার এবার ছোট হচ্ছে। এবার আমার স্ক্রিনের সাইজ ছোট হলে এটা ছোট হচ্ছে, দেখছো? হ্যালো? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে পিক্সেল জিনিসটা ইউজ করা একটু আমাদের জন্য বেনিফিশিয়াল না, আমাদের জন্য প্রবলেমেটিক। কারণ রেসপন্সিভ ডিজাইন আমরা এখন বানাবো। তোমাদের কোশ্চেন আসতে পারে রেসপন্সিভ ডিজাইন মানে কি স্যার? মানে আমরা ওয়েবসাইটের জন্য এই কথাটা জেনারেলি ইউজ করি। আমাদের যে ওয়েবসাইট, সেটা তো কেউ ডেস্কটপ থেকেও খুলতে পারে, কেউ মোবাইল থেকেও খুলতে পারে। আমি যদি একটা ডিজাইন, ইউআই ডিজাইন এমন বানাই যেটা খালি ডেস্কটপেই কেমন দেখতে হবে আমি জানি, তার ইউআইটাই আমি বানিয়েছি, কিন্তু মোবাইলের জন্য বানাইনি, তাহলে মোবাইল দিয়ে যে খুলবে তার মনে হবে এটা আমি কি খুলে ফেলবো, তা তো বুঝতে পারছি না কিছু। সেম ফর তুমি যদি শুধুমাত্র মোবাইলের জন্য কোনো একটা ইউআই ডিজাইন করো ওয়েবসাইটে, সেটাকে তুমি যদি ডেস্কটপে খোলো, তাহলে তোমার ডেস্কটপে সেটা দেখতে ভালো লাগবে না। তোমাকে ডিজাইনটা এমন করেই করতে হয় এটা তোমার মোবাইলেও দেখতে ভালো লাগবে, ডেস্কটপেও দেখতে ভালো লাগবে। এরকম ডিজাইনকে বলে রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ ডিজাইনের জন্য আমরা পিক্সেল ইউজ করতে পারি না, তার কারণ হচ্ছে পিক্সেল ইউজ করলে আমাদের পরবর্তীকালে প্রবলেম হবে, যখন আমরা ফন্ট সাইজ গুলোকে, মানে স্ক্রিনের সাইজটা ছোট হবে, অটোমেটিক্যালি আমাদের ফন্ট সাইজটা ছোট হবে না। তার জন্য আমরা এটাকে ট্যাকেল করার জন্য আমরা এম আর রেম, এই দুই টাইপের ফন্ট সাইজ আমরা ইউজ করি। ওকে, ক্লিয়ার সবার? বলো, কার কি প্রশ্ন আছে বলো। হুম,
গুড কোশ্চেন। এটার তফাৎ লুকিয়ে আছে এইচটিএমএল এর মধ্যে। এইচটিএমএল কি জানো কেউ? ওকে, স্টিল আমি বলে দিচ্ছি। এম যেটা হয়, এম এর কোনো মানে কি বলবো, ইউনিক মানে বেসিক কোনো ফান্ডামেন্টাল মেজারমেন্ট নেই। বাট রেমের সেটা আছে। রেম ধরো আমি স্টাইলের মধ্যে আমার যেটা বলছিলাম, রুট, রুট এম, রেম মানে যে রুট ইকুয়াল মেজারমেন্ট। মানে কি, ধরো আমি আমার সিএসএস এর মধ্যে, আমার স্টাইলিং এর মধ্যে আমি ডিফাইন করে দিলাম যে আমার রুট সাইজ হচ্ছে, রুট ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে। এর মানে রেমের ক্ষেত্রে কি হবে, আমি যদি এরপরে ওয়ান রেম লিখি, ধরো আমি এখানে রুট বলে দিলাম, রুট লিখতে হবে, এখানে আমি বলে দিলাম ফন্ট সাইজ ইকুয়াল 16 পিক্সেল। এবার যখন আমি লিখবো ওয়ান রেম, তখন এর মানে হবে হচ্ছে ওয়ান রেম ইকুয়ালস টু হবে 16 পিক্সেল। যে মুহূর্তে আমি লিখবো টু রেম, সেই মুহূর্তে টু রেম মানে হচ্ছে 16 × 2 মানে 32 পিক্সেল। মানে এবার এই রেম এর সাইজটা আমার এই রুট ফন্ট সাইজের রেসপেক্টে বাড়ছে, মাল্টিপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে এম আর রেম এর পার্থক্য। বুঝতে পারলে? নাদিম? ওকে, তাহলে ফন্ট সাইজ নিয়ে অনেকক্ষণ কথা হলো। এবার আসি আরো দুটো মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে লাইন হাইট আর লেটার স্পেসিং। লাইন হাইট মানে এখানে বুঝতে পারছি, লাইন হাইট মানে হচ্ছে এই যে প্রত্যেকটা লাইন আমি লিখেছি এর মাঝখানে কত গ্যাপ থাকবে। তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। কেন না, আমি যদি দুটো লাইনের মাঝখানে গ্যাপ বিশাল বাড়িয়ে দিই, খুবই মানে ফাঁকা লাগবে। আর যদি খুব কমিয়ে দিই, তাহলে গায়ে গায়ে হলে আমি পড়তে পারবো না। এটার পেছনেও কিন্তু একটা সাইন্টিফিক ইয়ে আছে, লজিক আছে, যেটা ইউজ করে আমরা জেনারেলি লাইন হাইট কত হবে সেটাকে ডিফাইন করি। লাইন হাইট কে ইউআই ইউএক্স ডিজাইনিং এর ভাষায় বা টাইপোগ্রাফির ভাষায় আরেকটা টার্মও দেওয়া হয়। তার নাম হচ্ছে লিডিং। মানে দুটো লাইনের মাঝে লিডিং, মানে আমি বলতে চাইছি যে দুটো লাইনের মাঝে লাইন গ্যাপ। ঠিক আছে, এই টার্মটা ইউজ করে। লাইন গ্যাপ কথাটা বা লাইন হাইট কথাটা টেকনিক্যালি ইউজ করা হয় না, তার জায়গায় বলে লিডিং। ঠিক আছে, বুঝলে? হ্যালো? হুম, ওকে। লাইন হাইট মানে বুঝতে পেরেছো? তো আমি এটাই বলছি যে টেকনিক্যাল টার্মে যে কোনো কোম্পানিতে লাইন হাইট কথাটা জেনারেলি ইউজ হয় না। ওখানে বলে হচ্ছে লাইন হাইটের পরিবর্তে লিডিং কথাটা ইউজ হয়। লাইন হাইট আর লিডিং এই দুটো শব্দের মানে একই। এবার বুঝলে? ওকে, তাহলে এবার কোশ্চেন হচ্ছে, স্যার লাইন হাইট কত হবে, কোনো কি ফর্মুলা আছে? টিপিক্যাল কোনো ফর্মুলা নেই। বাট একটা জিনিস ফলো করতে পারো, যেটা এখানে ফিগমাতেও ইনিশিয়ালি ফলো করে, সেটা কি, লাইন হাইট ইকুয়ালস 1.25 টাইমস ফন্ট সাইজ। মানে তোমার ফন্ট সাইজ যদি 16 পিক্সেল হয়, যেটা আমি বলছি প্রথম থেকে, তাহলে তোমার লাইন হাইট হবে 1.25 × 16, যত পিক্সেল হয় তত। ঠিক আছে, এটা হচ্ছে ফিগমার মানে নিজে থেকে এই এটা করছে, এই রুলটা বানাচ্ছে। এটাও লজিক্যালি এটাও ইউজ হয়, বাট এর এক্সেপশনও প্রচুর আছে। এখানে আরেকটা রুলও আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ফন্ট সাইজ যত হবে তার সাথে ব্যস্তানুপাতিক ভাবে, মানে ফন্ট সাইজ আর তোমার লাইন হাইট এই দুটোর মধ্যে হচ্ছে কি ইনভার্স রিলেশন, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে তোমার ফন্ট সাইজ যত বাড়বে, তোমার লাইন হাইট সেরকম হারই কমবে। এক্সাম্পল, যদি আমি একটা খুব বড় সাইজের ফন্ট নিই, আমি ধর আরেকটা এখানে লিখলাম হ্যালো আর ওয়ার্ল্ড। ওকে, দেন আমি কি করছি, দুটোকে মানে পুরোটাকে সিলেক্ট করলাম টেক্সট বক্সটা, দিয়ে আমি ফন্টের সাইজটা বাড়িয়ে দিলাম, অনেকটা বাড়িয়ে দিলাম, যে আমি করে দিলাম 64 পিক্সেল। দেখো এখানে হ্যালো আর ওয়ার্ল্ড এই দুটোর মাঝখানে ও যেটা ফিগমার যে রুল লাগিয়েছে 1.25 টাইমস করিয়েছে হ্যালো আর ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু আমার জিনিসটা ঠিক ভালো লাগছে না, মানে অনেকটা স্পেস হয়ে গেছে। আমি কি করব এটার জন্য, কমাবো, স্পেসটা কমাবো। দেখো হ্যালো আর ওয়ার্ল্ডকে আমি কাছে নিয়ে এলাম। এবার দেখো জিনিসটা পড়তে কিন্তু ভালো লাগবে, এক্ষেত্রে ক্লামজি কিন্তু লাগছে না। কিন্তু যদি আমি এটার ক্ষেত্রে আমি লাইন হাইটটাকে কমাই,
হ্যাঁ দেখো, এটা কিন্তু এখন কেমন একটা অদ্ভুত রকম লাগছে, আমি পড়তে পারছি না কি কি আছে, ঠিক ক্লিয়ারলি ডিস্টিংগুইশেবল না। ঠিক আছে, তো এটা হচ্ছে রিলেশন, যে তোমার ফন্ট সাইজ যত বাড়বে, লাইন হাইটটা তত আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, বুঝলে তুমি? তাহলে ফন্ট নিয়ে আমাদের গেল অনেকটাই কথা। আরেকটা জিনিস, লেটার স্পেসিং, লেটার স্পেসিংটা বুঝতেই পারছি যে প্রত্যেকটা লেটারের মাঝে কত স্পেস থাকবে, এটাও জেনারেলি আমরা কন্ট্রোল করি না, কারণ ইনিশিয়ালি যেটা থাকে আমরা ওটাই ইউজ করি। ওকে, এটাই ইউজ করাই বেস্ট, মানে খুব এক্সেপশনাল কেস ছাড়া তুমি লেটার স্পেসিং বাড়াবে বা কমাবে এমন হবে না। আমি টেক্সট বক্স গুলো ডিলিট করি আপাতত। আমি যেটা বলছিলাম তোমাদের ফন্ট নিয়ে, বলছিলাম যে কি কি ফন্ট তোমরা ইউজ করতে পারো। তা আমি কি বললাম, তোমরা কোন ফন্টটা ইউজ করবে ম্যাক্সিমাম টাইমে? সেরিফ না স্যান্স সেরিফ? বলো, সৌমি বলো। হুম হুম। সৌমি। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, স্যান্স সেরিফ। কারো একটা মাইক থেকে সাউন্ড আসছে। স্যান্স সেরিফের মধ্যে আমি কয়েকটা তোমাদের ফেমাস এবং খুব সুন্দর ফন্ট বলে দিচ্ছি। সবার ফার্স্টে যেটা এখন ফিগমাতে সিলেক্টেড আছে, ইন্টার। ইন্টার ইউজ করতে পারো। দেন আমি প্রত্যেকটা ফন্টের একটা করে এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। যখন ইন্টার আমি লিখলাম, এটা এটা আছে হচ্ছে কি ইন্টার ফন্টের প্রবলেম। আরেকটা বানাই চলো। এটা আমি দেবো, এই ফন্টের নামটা হচ্ছে পপিন্স। এটাও খুব ফেমাস আর ওয়াইডলি ইউজ ফন্ট। দেখো পপিন্স হয়ে গেলাম। ডিফারেন্স নিশ্চয়ই লক্ষ্য করতে পারছি দুটোর মধ্যে। দেন আমি যেটা এখন ওয়াইডলি ইউজ করি অনেক, হচ্ছে গিয়ে প্রোডাক্ট সাইন্স, এটা একটা ফন্ট আছে। দেখো প্রোডাক্ট সাইন্স, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট সাইন্স ফন্টটা ইউজ করে হচ্ছে গুগল। এই জন্য দেখবে গুগলের যে কোনো লেখা খুব সুদিং টাইপের হয়, খুব এলিগেন্টও লাগে, খুব সুদিং হয়। কারণ হচ্ছে এই প্রোডাক্ট সাইন্স ফন্টটা আমি ইউজ করি। এই জন্য আমিও এখন ম্যাক্সিমাম টাইমে প্রোডাক্ট সাইন্স ফন্টটাই কিন্তু ইউজ করি। আজকেও যদি আমরা টাইম পাই একটু ডিজাইন করা ছোট্ট করে, কারণ আমরা প্রোডাক্ট সাইন্স ইউজ করি। দেন আরো কয়েকটা আছে, যেমন ল্যাটো বলে একটা ফন্ট আছে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আমি এটা ডাউনলোড করবো না, ফন্ট গুলো ইউজ করবো কি করে? দেখো, ইন্টার পপিন্স এগুলো ফিগমার নিজেদের বিল্ট ইন ফন্ট, এগুলো তোমাকে কিছু করতে হবে না। এখানে তুমি জাস্ট, তোমরা যদি এখন সার্চ করে দেখো উপরে, তাহলে তোমরাও খুঁজে পাবে। বাট এই যে প্রোডাক্ট সাইন্স, সেটা কিন্তু পাবে না তুমি ঠিক মতো। ডাউনলোড করার উপায় কি? তোমরা যাবে গুগলে এবং সার্চ করবে গুগল ফন্টস। দেখো এই ওয়েবসাইটটা আসবে এবং এটা খোলো, তোমরা সবাই খোলো এখন। তুমি আমাকে বলো। বুঝেছো? ওকে, এখানে তুমি যাবতীয় যত রকমের তোমার ফন্ট আছে সব কিছু তুমি খুঁজে পাবে। প্রচুর ভাস্ট অ্যামাউন্ট অফ ফন্ট আছে। এখানে আমরা আপাতত প্রোডাকশন দেখি আছে কি। সেখানে প্রোডাকশন নেই, ওটা ওটা কি করে ডাউনলোড করে আমি বলে দিচ্ছি। আমি আপাতত ল্যাটোর কথা বলছিলাম, ল্যাটো দেখে আছে কিনা দেখো, ল্যাটোটা এখানে আছে। এই মুহূর্তে ল্যাটো বলে সার্চ করলাম, এখানে চলে যাবে। তো আমি ফন্টটা ক্লিক করবো। দেন আমি এখানে ফন্টটা সম্পর্কে যাবতীয় সবকিছু ডিটেলস দেখতে পাবো, যে কত ওয়েট হলে। আচ্ছা, ফন্টের ওয়েট কাকে বলে জানো তোমরা? বলেন তো।
আকাশ মস্ত কেউ। অ্যাকচুয়ালি ওরকমই, মানে কতটা মোটা হবে, বোল্ডনেস, বোল্ডনেস মানে হচ্ছে তোমার এটা। একটু কেউ মিউট করো যে কথা বলছো। হ্যাঁ, তো তোমার ফন্টের ওয়েট মানে হচ্ছে তোমার বোল্ডনেস। দেখো তোমার, দেখো 100 মানে দেখো সবচেয়ে থিন ছিল, আর এখন 900-তে যখন পৌঁছে গেছে কতটা বোল্ড হয়ে গেছে, এটা হচ্ছে ফন্টের বোল্ডনেস। এটা গুলো তুমি দেখতে পাবে যে কত বোল্ড হলে কিরকম দেখতে লাগবে। দেন উপরে দেখো একটা প্লে ফিল্ডও আছে, মানে তুমি এখানে টাইপ করবে, সেটা দেখো নিচে তোমার দেখিয়ে দেবে। এই হ্যালো ওয়ার্ল্ড দেখো থিন 100 থেকে মনে হবে, লাইট 300 থেকে মনে হবে, সব দেখিয়ে দেবে। এখান থেকে তুমি দেখে নিলে কি কি হতে পারে। দেন আমরা ফন্টটা নিজেদের সিস্টেমের মতো মতো চাইছি। ও হ্যাঁ, একটা ওয়ার্নিং, সেটা হচ্ছে গিয়ে যে কোনো কাস্টম ফন্ট যদি ফিগমাতে ইউজ করতে হয়, সেটা তুমি একমাত্র ফিগমার ডেস্কটপ অ্যাপেই পারবে, এটা কিন্তু তুমি ওয়েবসাইটে পারবে না কাস্টম ফন্ট ইউজ করতে। ঠিক আছে? তো এই ফন্টটা ইউজ করবো আমরা ল্যাটো। তো কি করবো, গেট ফন্ট যেটা আছে, গেট ফন্টে যাবো। দুটো অপশন দেখাচ্ছে দেখো, একটা হচ্ছে গেট এমবেডেড কোড, আর একটা হচ্ছে ডাউনলোড, ডাউনলোড অল। ডাউনলোড অলে দুটো দেখাচ্ছে, কারণ এর আগে আমি মোনা স্যান্স ফন্টটা নিয়ে গেছি, ডিলিট করে দিচ্ছি, শুধু ল্যাটোটা নেবো। ল্যাটোটা আমি ডাউনলোড করলাম, দেখো আমার কাছে কি এলো, একটা জিপ ফাইল এলো, ল্যাটো ডট জিপ। খুললাম সেটা, দেখো এখানে প্রত্যেকটা ফন্টের ইয়েগুলো আমার কাছে আছে, ইনস্টলেশন ফাইল গুলো আছে। ল্যাটো ব্ল্যাক, ব্ল্যাক ইটালিক, বোল্ড সব আছে। আমি কি করবো, আমার যেটা চাই, বা আমি যদি সবকটা চাই সবকটাই, যেটা চাই আপাতত আমি একটাই করছি। কারণ ল্যাটো ব্ল্যাকটা আমি চাইছি, ল্যাটো ব্ল্যাক নেবো। ডাবল ক্লিক করবো, দেখো আমার কাছে একটা ইন্টারফেস খুলবে, যেখানে আমার বলবে ইনস্টল করার জন্য ফন্টটা। ইনস্টল করবো আমি, হয়ে গেল ইনস্টল। এবার দেখি তো ফিল্মতে এলো কিনা। সার্চ করে আজকে দেখো, লিখলাম, দেখো এলো। এলো তো। ওকে, বুঝতে পারলে কিভাবে ডাউনলোড করে তোমরা করে নাও জলদি জলদি। আমি কি এগোবো? ও হ্যাঁ, প্রোডাকশন দেখো, যেগুলো তোমরা গুগল ফান্ডস থেকে পাবে না, সেগুলো সিম্পল গুগলে সার্চ করবে প্রোডাকশন ফান্ড ডাউনলোড। ঠিক আছে? সার্চ মেরেছিলে আমি আগে, এই যে কোনো একটা ওয়েবসাইটে তুমি চলে যাবে, এখানে বি ফন্টস, এখান থেকে তুমি এই যে ডাউনলোড অপশনে পাবে। এগুলো এই ডাউনলোড করলে তুমি আবার সেম একটা জিপ ফাইল তোমার সিস্টেমে ডাউনলোড হবে, সেম ভাবে তুমি তোমার ইনস্টলটা করে নিতে পারবে। ঠিক আছে? কন্টিনিউ করি। হুম হুম, বলো বলো। না, স্যান্স আর ইয়ে না, এটা হচ্ছে সেরিফ আর স্যান্স সেরিফ। আর রুট ফন্ট এই দুটো টাইপেরই হয়, মানে দুই ধরনেরই হয়। এবার এর ভেরিয়েশনের উপর তোমার বিভিন্ন ফন্ট যেগুলো দেখছো তুমি, যে এই ল্যাটো, ইন্টার, পপিন্স, প্রোডাকশন, এগুলো বলো তো কোনটার আন্ডারে হবে, সেরিফ না স্যান্স সেরিফ? গুড গুড, দেখো বেসিক মানে বেসিক দুটো টাইপ হচ্ছে সেরিফ আর স্যান্স সেরিফ। এবার তার ভেতরে বিভিন্ন টাইপ অফ ফন্টস আছে। ঠিক আছে? তো আমি এগোই, তোমরা ডাউনলোড করে নিছো তো, ফন্ট কাজ করছে তো? ওকে, তোমাদের ক্লাস কটা অবধি গো, 11টা নাকি? হুম। ওকে।
ঠিক আছে, আমি তোমাদের 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটা জিনিস আমি দেখিয়ে দিই হচ্ছে গিয়ে, আমি এগুলো সব ডিলিট করতে চাইছি। আমি ডিলিট দুভাবে করতে পারি। এক হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করলাম, আমি ডিলিট কি প্রেস করলাম, হয়ে গেল ডিলিট। আমার অনেক অলস মানুষ, আমি তো আমি একটা একটা করে করবো না, সব একসাথে ডিলিট করবো। কি করে, মাউসটা ক্লিক করবো, তারপর আমার একটা জিনিস এলো, এটা দিয়ে আমি প্রত্যেকটা সিলেক্ট করবো, দিয়ে একবার ডিলিট করবো। ঠিক আছে। তো আমাদের গেল ফন্ট, ফন্টের পার্টটা গেল। এবার ফন্ট দিয়ে অনেকটাই হয়ে যাবে। নেক্সট কি দেবো, আমরা শেপ তৈরি করবো। শেপ, শেপের জায়গাটা দেখো এখানে আছে, ফ্রেমের পাশেই দেখো শেপ দেখতে পাচ্ছ, তো দেখো রেক্ট্যাঙ্গেল শেপটা এখন সিলেক্ট আছে। কি করে শেপ বানাবো, সিম্পল, একদম ফ্রেমের মতো। রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, ভেতরে ফ্রেমের ভেতরে ক্লিক করলাম, এই যে করে দিলাম, শেপ করে বানিয়ে দিলাম একটা নতুন। ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল শেপ বানালাম। আমি অন্য কি কি শেপ বানাতে পারি স্যার, লাইন বানাতে পারি, অ্যারো বানাতে পারি। আচ্ছা, এলিপস, এলিপসের একটা স্পেশাল জিনিস বলে দিই। দেখো এলিপস আমি আমাকে ড্র করছি, কিন্তু আমি আমি একটা সার্কেল ড্র করতে পারছি না। পারফেক্ট, আমি কি করে সার্কেল ড্র করবো স্যার? আমি এলিপসে ক্লিক করলাম, দেন এইটাকে বাড়ানোর আগে আমি শিফট প্রেস করলাম। ঠিক আছে, শিফট প্রেস করে এবার আমি বাড়াচ্ছি, এবার দেখো পারফেক্ট সার্কেল। ঠিক আছে, দেখো তো তোমাদের হচ্ছে কিনা। হচ্ছে, নাদিম, আকাশ, জয়ন্ত, শুভম, সৌমি। ওকে, ঠিক আছে, হলো, শেপ তৈরি হলো। এবার শেপের কিছু ফিচার দেখি তো, সেম ফিচার, একদম সেম। আচ্ছা, টেক্সটের একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল লাইন্স এর জন্য তখন যেটা দেখাতে চাইছিল, এইখানে দেখো নিচে যদি আমি আসি, অ্যালাইনমেন্ট দেখো চেঞ্জ করতে হবে। অ্যালাইনমেন্ট কি, আমরা আগে ওপরে একটা অ্যালাইনমেন্ট দেখেছিলাম, সেটা হচ্ছে পজিশনের অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট, রাইট? এরকম একটু বড় টেক্সট, ঠিক আছে। এবার দেখো, এইটা এখন লেফট অ্যালাইন্ড আছে, তার কারণ কি, এই যে দুটো টেক্সট যে শুরু হচ্ছে তাদের হরিজন্টাল লেভেলটা লেফট সাইডে সেম লেভেলে আছে, ঠিক আছে। এই মুহূর্তে আমি এটাকে রাইট অ্যালাইন করে দেবো, দেখো অমনি এই দুটো রাইট সাইডে সেম লেভেলে চলে যাবে। আর যেই মুহূর্তে আমি সেন্টার করে দেবো, এই দেখো দুখানা একদম সেন্টারে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর শেপে যেটা বলছিলাম, শেপেরও দেখো পজিশনে অ্যালাইনমেন্ট আছে, লেফট রাইট যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারি। আর সিম্পল অ্যারো দিয়ে তো ঘোরাতেই পারি। দেন ফিল, ফিল একটা ইম্পর্টেন্ট জিনিস। ফিল জিনিসটা কি, যেটা আমরা জেনারেলি ব্যাকগ্রাউন্ড বলে থাকি। ফিলের মধ্যে আমি যে কালার দেবো সেই কালার হয়ে যাবে, এতে নতুন করে কিছু বলার নেই। ফিলের মধ্যেও আমি এখান থেকে তো আমি লাল কালারের মধ্যে চেঞ্জ করতে পারছি। আর যদি আমি ধরো বলছি যে আমি হলুদের মধ্যে চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমি চেঞ্জ করবো, দেখো হলুদে চলে এলাম, বা হলুদে কিছু একটা দিয়ে দেবো। ধরো বললে স্যার আমি পিঙ্কে যাবো, পিঙ্কে এখানে ড্র্যাগ করে নিয়ে এলাম। এবার আমি পিঙ্কে যে কোনো শেড আমি দিতে পারি। এবার আমি পিঙ্কের শেড দিলাম, আমি চাইছি এবার একটু ওপাসিটিটা কমাতে, মানে একটু হালকা করতে চাইছি। তুমি এখান থেকে করতে পারো, দেখো পিঙ্কের কালারটা হালকা হবে, এবারটা পিঙ্ক হবে। ঠিক আছে, ফিল গেল। এবার ফিলের নিচে দেখো নেক্সট জিনিস পেয়েছে স্ট্রোক। স্ট্রোক মানে কি, স্ট্রোক মানে বর্ডার করে অ্যাড করবো। এই দেখো স্ট্রোকের পাশে প্লাস সাইনটা আছে, আমি প্লাস সাইনটা দিলাম, দেখো একটা কালো রঙের বর্ডার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই বর্ডারের যদি আমি বলি সাইজ কি করে বাড়াবো, এরকম ওয়েট যদি আমি বাড়াই, ওয়েট বাড়ালে দেখো বর্ডারের সাইজ বাড়ছে। এবার বলবে স্যার এটা ভেতর দিকে কেন বাড়ছে, আমি তো চাইছিলাম বাইরের দিকে কেন বাড়ুক। কেন না, পজিশনটা দেখো ইনসাইড আছে, আর যদি পজিশন আউটসাইড করে দেখো বাইরে চলে গেলো, আর ইনসাইড করলে ভেতরে চলে যাবে। এটা তুমি রাখবে, প্রবলেম নেই। নেক্সট হচ্ছে এফেক্টস। এফেক্টস এর মধ্যে অনেক এফেক্টস আছে, কিন্তু জেনারেলি আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ছাড়া কি কি আছে, লেয়ার ব্রাশ আছে, ব্যাকগ্রাউন্ড ব্রাশ আছে, অনেক কিছু আছে। ড্রপ শ্যাডো মানে কি, ড্রপ শ্যাডো মানে, আচ্ছা তোমাদের একটা ওয়েবসাইট দেখাই সেখানে ড্রপ শ্যাডো ইউজ করে। আমি ওয়েবসাইটটা খুলি, দেখো এই যে বক্সটা আছে, এই বক্সের পেছনে দেখো একটা হালকা করে শ্যাডো আছে, যেটা এইরকম ফিল দিচ্ছে আমাদের জন্য বক্সটা একটুখানি উপরের দিকে উঠে আছে। ঠিক আছে,
তো এই ফিলটা আমরা দেবো হচ্ছে শ্যাডো জিনিসটা, ড্রপ শ্যাডো। দেখো তুমি এখানেও দেখো এখানে ড্রপ শ্যাডো ছোট্ট করে অ্যাড হয়েছে। এবার বলতে পারো স্যার আমি ড্রপ শ্যাডোটা কি করে কন্ট্রোল করবো? তার জন্য এখানে যাবে এই এফেক্ট সেটিং। সেটিংটা গেলে দেখো পজিশন দিয়ে দিচ্ছে, এক্স এ কত, ওয়াই এ কত, কি কিভাবে করলে, এক্স এ করলে এটা এই ডিরেকশন এদিকে সরবে, এদিকে সরালে এদিকে সরবে করে হবে, ওয়াই তে সরালে এরকম উপরে যাবে নিচে যাবে, তুমি যে পজিশনে দিতে চাইছো তুমি সেই পজিশনে তোমার নিয়ে যেতে। এবার কি বলছো তুমি যে স্যার আমার শ্যাডোটা একটু বেশি ডার্ক আছে, আমি একটু লাইট করতে চাই, লাইট করার আগে আমি একটু ব্লার করতে চাই, তো ব্লারটা বাড়াবো যাতে আর একটু মানে শ্যাডোটা ছড়িয়ে গেছে বলে মনে হয়। তাহলে আমি স্প্রেড বাড়াতে পারি যাতে শ্যাডোর সাইজটা বড় মনে হয়। দেন আমি কালারটা চেঞ্জ করতে পারি যাতে কালোটা একটু মানে চোখে লাগছে তো আমি একটুখানি লাইট কালার দিই সেটাও করতে পারি। আর যদি কালোই রাখি, কালোর মধ্যে আমি ওপাসিটিটা কমাতে পারি, কালো শ্যাডোর ওপাসিটি যাতে এটা আর একটু হালকা কালারের মধ্যে, ঠিক আছে? এরকম করে শ্যাডো আমরা দিতে পারি। ঠিক আছে, বোঝা গেল? তুমি এটা সার্কেলের জন্য করতে পারো, তুমি একটা এই শেপটার জন্য করতে পারো, তুমি যে কোনো শেপের জন্য এই তোমার সেটিংস গুলো সেম হবে। ওকে, আর কোনো কোশ্চেন? হুম, জয়ন্ত, গোস্ত, সৌমি, বুঝেছো সবাই? নাদিম? বাকিরা কি ঘুমিয়ে পড়লে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোস্ত, তোমার মেশিন থেকে যে অনেক সাউন্ড আসছে, তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আর লাস্ট ইমেজ যেটার কথা বলছি, ইমেজ আমরা কি করে অ্যাড করতে পারি? ইমেজ অ্যাড করার দুখানা উপায় আছে। ফার্স্ট হচ্ছে দেখো শেপের মধ্যে ডাইরেক্টলি ইমেজ বলে একটা সেকশন আছে, সেখানে আমরা ক্লিক করে ইমেজ আর ভিডিও যা ইচ্ছে আমরা অ্যাড করতে পারি। আমি ধরো আপাতত ইমেজটাই অ্যাড করছি, সিম্পল ইমেজ অ্যাড করছি, ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এই দেখো ইমেজটা আমাকে চলে এলো, আমাকে জিজ্ঞেস করছে আমি কোন পজিশন ইমেজটা বসাতে চাই। আমি বললাম আমি এখানটা বসাবো। এই মুহূর্তে আমি এটা ক্লিক করলাম, ইমেজের যে অরিজিনাল রেশিওটা, অ্যাসপেক্ট রেশিওটা, সেই সাইজের ইমেজটা এখানে চলে এলো। এবার আমি ইমেজটা ছোট করতে পারি, বড় করতে পারি। এবার এখানে দেখো ইমেজটা আমি যে কোনো দিক দিয়ে বড় করি না কেন সেম অ্যাসপেক্ট রেশিওতে বড় হচ্ছে, মানে আমি এরকম করতে পারছি না ছবিটা যে আমি এই ছবিটাকে স্কোয়ার শেপ করতে চাই, আমি সেটা করতে পারছি না। তো এবার তোমরা বলতে পারো যে স্যার আমি তাহলে স্কোয়ার শেপ ইমেজ কি করে নেবো, মানে এই ইমেজটা কি করে ক্রপ করবো? সেটা করার উপায় হচ্ছে, ধরো আমরা একটা রেক্টাঙ্গেল বানিয়ে নিলাম, ঠিক আছে? শিফট মেরে আমরা একটা রেক্টাঙ্গেল বানিয়ে নিলাম। এবার এই রেক্টাঙ্গেলের মধ্যে আমরা ইমেজটাকে ঢোকাবো। ইমেজ ভিডিও ক্লিক করলাম, দেন কোথায় গেল ছবিটা, এই যে ছবিটা নিয়ে এলাম। এবার আমরা এই যে কোনো জায়গায় এটাকে না ঢুকিয়ে, ক্লিক না করে আমরা এই রেক্ট্যাঙ্গেলের ভেতরে ক্লিক করি, তাতে দেখো ছবিটা রেক্ট্যাঙ্গেলের ভেতরে চলে এলো এবং ছবিটাও রেক্ট্যাঙ্গুলার ভাবে ক্রপ হয়ে গেল। সেম যদি আমরা কোনো ছবিকে সার্কুলারলি ক্রপ করতে চাই, সেম উপায়, আমরা একটা সার্কেল বানাবো ফার্স্টে, দেন সার্কেলের ভেতর ছবিটাকে পেস্ট করবো, সেম ছবি নিলাম আবার, ছবিটা সার্কুলার হলো। ঠিক আছে, এমন করে আমরা সিম্পল মাস্কিং করতে পারি। এইটাকে বলে মাস্কিং, মানে একটা অরিজিনাল ইমেজের উপরে একটা মাস্ক বসানো হবে, যেটা স্কোয়ার শেপের মাস্ক হতে পারে, রাউন্ড মাস্ক হতে পারে। ঠিক আছে, বুঝেছো সবাই? সবাই সাথে সাথে করছো তো? শুধু দেখলে কিন্তু বুঝতে পারবে না, পরে ভুলে যাবে। হুম, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের বেসিক জিনিসটা কমপ্লিট করে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিনিস বেসিকের মধ্যে একটা বাকি ছিল, হচ্ছে গিয়ে আহ, এই দেখো লেয়ার্স এর মধ্যে
আমার কাছে দুখানা ছিল, হোম আর ড্যাশবোর্ড, যেটা বানিয়েছিলাম। তো এখানে একটা ফিচার আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে হোমের মধ্যে ধরো আমি একটা ছবি প্লেস করছি, এইটা প্রথমে ধরো প্লেস করি। আচ্ছা, কন্ট্রোল জেড মারলে যেটা আগের বার করেছিল ওটা কিন্তু হলো নিপেন্টে, যেরকম কন্ট্রোল জেড মারলে ওরকম কিন্তু হয় না। ঠিক আছে, আরেকটা ছবি আমি নিই, নামাই কিছু। এই ছবিটা ধরো আমি এবার নামাই, বেশি বড় হয়ে গেল, পাবো সেই ছবিটা। ছোট করে দিলাম, দুটো একসাথে হয়ে গেছে। আর দুটো একসাথে সিলেক্টেড ছিল, একটাকে ছোট করলাম। এবার আমি চাইছি যে স্যার, এই যে এই ছবিটা আর এই ছবিটা দুটো যেন এই লাইনে সেম লাইন বরাবর থাকে। ঠিক আছে, কিন্তু এই ছবিটা থেকে আমি কি এখন জুম করে বসে বসে সেম লাইনে আনবো? এরকম তো করবো না। তার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে আমাদের ফ্রেমটা আছে, এই ফ্রেমে একটা গ্রিড তৈরি করতে পারি। গ্রিড কি, দেখো করছি, তুমি দেখতে পারো। লেআউট গ্রিড, ঠিক আছে, লেআউট গ্রিড আমি অ্যাড করলাম। যেই মুহূর্তে দেখো অ্যাড করলাম, দেখো এরকম ছোট ছোট কিছু, যেটা বলছিল আগে যে পিক্সেল, পিক্সেলের মতো কিছু কিছু ছোট ছোট বক্স তৈরি হবে। ঠিক আছে, এই বক্স গুলোকে আমি ছোট বড় করতে পারি কি করে না, যে গ্রিড 10 পিক্সেল আছে, 10 পিক্সেল থেকে আমি বাড়াতে পারি। এবার 10টাকে দেখো যত বাড়াবো এই সাইজ গুলো বাড়তে পারে। ঠিক আছে, 39 হয়ে আছে প্রত্যেকটা বক্স। এবার আমি দুটোকে সেম লেভেলে আনতে চাইছি, কি করবো? সিম্পল, সিম্পল এটাকে এই সেম লাইনের মধ্যে এনে দেবো, সেম লাইনে বসিয়ে দিলাম। এবার আমি এইটাকেও সেম লাইনে বসিয়ে দিলাম। তাই দেখো দুটো ইমেজ একদম সেম জায়গায় চলে যাবে। মানে কোথায় কোন জিনিসটা আমি বসাবো সেটা বোঝার জন্য আমি পুরো স্ক্রিনের উপর একটা গ্রিড তৈরি করবো। ওকে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার যে ফ্রেমটা আছে, ফ্রেমটা ক্লিক করবে, যে হোম, হোম যেটা বানিয়েছিল ওটা ক্লিক করবে। একটু নিচে স্ক্রোল করে দেখো লেআউট গ্রিড অপশনটা আছে। এসো, হ্যাঁ, লেআউট গ্রিডের পাশে দেখো একটা ছোট্ট প্লাস সাইন আছে, ওটা ক্লিক করো। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার করো তো একবার। হুম, তোমার শুধু হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা দেখা যাচ্ছে। তুমি বোধহয় শুধু হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা শেয়ার করেছো, এন্টায়ার স্ক্রিনটা করো। না না, ওখানে তো হওয়ার হওয়ার কথা না। তুমি শেয়ার করলে দেখো প্রেজেন্ট এন্টায়ার স্ক্রিনের একটা অপশন তো আসছে, ওটা ক্লিক করছো না? মানে তুমি প্রেজেন্ট করলে কি এমনি প্রথম থেকেই প্রেজেন্ট হয়ে যাচ্ছে? আরেকবার করে দেখো, আরেকবার। হ্যাঁ, শেয়ার নাও, দেখো একদম ওই বক্সটা এটা খুলেছে, ওটার উপরে দেখবে একটা এন্টায়ার স্ক্রিন বলে একটা কথা থাকবে, ওখানে চলে যাবে।
ওটা ক্লিক করে তারপরে শেয়ার নাও। এবার ঠিক আছে। হ্যাঁ, বলো এবার। ওই ড্যাশবোর্ড কথাটা ক্লিক করো তো। ওই যে আর্ট বোর্ডের ওপরে, হ্যাঁ ওই ওপরে ওপরে। নিচে নিচে নিচে। এই যে ফ্রেমটা আছে, ফ্রেমের ওপরে যে নামটা আছে না, ওটা ক্লিক করতে বলছি। এই তো তোমার রাইট সাইডে খুলে গেছে, রাইট সাইডে যে অপশনটা খুলেছে ওটা স্ক্রল করো। এই যে লেআউট গ্রিড। প্লাসটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। বাকিদের হয়েছে। জয়ন্ত, সৌমি হয়েছে। নাদিম। ওকে। এখন আমি লেআউট গ্রিডটা আপাতত অফ করছি। অফ করার জন্য কি করবে? সেম এই, দেখো লেআউট গ্রিড এখানে দেখো আমাকে দেখাচ্ছে, এখন জাস্ট আমি মাইনাস সাইনটা ক্লিক করবো, লেআউট গ্রিড চলে যাবে। আরেকটা জিনিসও করতে পেরেছি, হচ্ছে লেআউট গ্রিড খুললাম, আমি লেআউট গ্রিডটাকে এখন ডিলিট করতে চাই না, বাট হাইড করতে চাই। হাইড করার জন্য এই যে এই চোখের সাইনটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করলে দেখো গ্রিডটা ডিলিট হয়নি, বাট স্ক্রিন থেকে এটা জিনিসটা সরে গেছে। আমি আবার এটাকে অন করলে চলে আসবে, অফ করলে চলে যাবে, কিন্তু তো গ্রিড অব্দি আমরা সবকিছু করে ফেলেছি। এবার আমরা একটা অ্যাকচুয়াল ইউআই ডিজাইন করব। এটা হয়তো আজকে কমপ্লিট হবে না, বাট আমি চেষ্টা করছি একটা বের জন্য আগে করতে পারি। আমরা কিসের ইউআই ডিজাইন করব আগে? সবার আগে আমাদের কাছে কি করব, মানে যে প্রোডাক্টটা ডিজাইন করব সেটার আইডিয়াটা ক্লিয়ারলি থাকা খুব প্রয়োজন। তো আমি তোমাদের বলছি আইডিয়াটা অ্যাকচুয়ালি কি, কিভাবে করবো। আমরা যেটা বলছিলাম শুরুতে, যেটা অ্যাপ বানাবো, অ্যাপটা কি যে আমরা আমরা এখন কি করছি, আমরা এখন গুগল পড়াশোনা করছি, এই গুগল মিটে করছি, আমরা সেটারই একটা অ্যাপ বানাবো। সেটা শুধুমাত্র টিচার এবং স্টুডেন্টদের জন্য, যেখানে টিচাররা নিজেদের ক্লাস ক্রিয়েট করতে পারবে এবং স্টুডেন্টরা জয়েন করে এখানে ক্লাস করতে পারবে। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে হবে, ঠিক আছে? তো আমি কি চাইছি, আমি আপাতত দুখানেই পেজ ডিজাইন করবো, যেটা এখানে লেখাও আছে, যে একটা হোম পেজ, একটা ড্যাশবোর্ড। আমি সবার আগে যেটা স্ট্যান্ডার্ড প্রসেস, যে আমরা একটা ওয়্যার ফ্রেম আগে তৈরি করি। এই তৈরি করি, যেটা বললাম পেন্টও ইউজ করতে পারো, আমি এখানে ইরেজার ডট আইও বলে একটা হোয়াইট বোর্ড টাইপের আছে, ওটা ইউজ করি। Okay? সবার আগে আমাদের লাগবে একটা মোবাইলের স্ক্রিন, পেয়ে গেলাম স্ক্রিন। এবার আমি কি চাইছি, হোম পেজ, হোম পেজের মধ্যে প্রথমেই আমি চাইছি একটা ছবি হোক আমার, যে আমার যে ছবিটা আমার অ্যাপটাকে ডিফাইন করবে, যে কি কি বিষয়ের বস্তুটা হতে পারে। দেন আমি কি চাইছি, একটা ক্যাচি হেডিং চাইছি নিচে, ঠিক আছে? সেই ক্যাচি হেডিং এ বলা, মানে সেই সেই হেডিংটা পড়ে আমি বুঝতে পারবো যে আমার অ্যাপটা বেসিক্যালি কি করে। দেন শুধু হেডিং থাকলে তো লোকে হয়তো বুঝতে নাও পারে। তো আমি কি করব, নিচে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ ডেসক্রিপশন আমি চাইছি, যেখানে আমার অ্যাপটা কি করে বেসিক লেখা আছে। আর এই পেজে আর কি চাইছি, আমি একটা বাটন চাইছি একদম নিচে, যে বাটনটা ক্লিক করলে আমার ইউজাররা ওই ড্যাশবোর্ড পেজে রিডাইরেক্ট হতে পারে। আমি লিখে দিই আমি কি চাইছি, এখানে আমি একটা ইমেজ চাইছি, simple। এখানে আমি একটা হেডিং চাইছি, এখানে আমি একটা প্যারাগ্রাফ চাইছি, লাস্টে একটা, এটা সৌমি প্রথমে বলছিল, কল টু অ্যাকশন বাটন চাইছি। সিপিএ কল টু অ্যাকশন বাটন মানে কি, যে বাটনটা আমার পেজে ওয়ান অফ দ্য মেন বাটন, যেটা ক্লিক করলে কিছু না কিছু একটা ইভেন্ট ঘটে, মানে কিছু না কিছু একটা হয়। ইভেন্টটা হতে পারে ই কমার্সের জন্য আমার কার্টে প্রোডাক্ট অ্যাড হতে পারে, বা আমি কোনো প্রোডাক্টের পেজে রিডাইরেক্ট হতে পারি, বা যে বাটনটা ক্লিক করে আমার প্রোডাক্টের পেমেন্ট পেজটা খুলতে পারি। বেসিক্যালি যেটা ক্লিক করলে কোনো না কোনো একটা অ্যাকশন হয়, সেটা হচ্ছে আমার কল টু অ্যাকশন বাটন। এবার ইউআই ইউএক্স এর একটা ফান্ডামেন্টাল রুল হচ্ছে, একটা ভিজিবল স্ক্রিনে, মানে এটা তো আমার একটা ভিজিবল স্ক্রিন, যেটা আমি একটা মোমেন্ট দেখতে পাচ্ছি, এই একটা মোমেন্ট ভিজিবল স্ক্রিনে যেন খুব বেশি কল টু অ্যাকশন বাটন না থাকে। কেন? সেক্ষেত্রে ইউজার খুব কনফিউজড হয়ে যায় যে কোন বাটনটা ক্লিক করলে কি হতে পারে।
আমরা খুব স্পেসিফিক ভাবে খুব কম সংখ্যক বাটন রাখবো এবং এমন ভাবেই সেগুলোকে প্লেস করব যাতে সেটা ইউজারের সহজে চোখে পড়ে এবং সেটা তাকে কনফিউজও না করে। ঠিক আছে, বুঝলে সবাই? ওকে, দেন কন্টিনিউ করি আমি। আচ্ছা, এই ফ্রেমের মধ্যে দেখো, ফ্রেমের মধ্যে ফিল বলে একটা অপশন ছিল। সেম আমার শেপের যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যেমন এই ফ্রেমেরও আমি যে কোনো যা ইচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেই পারি। আমি এখন চেঞ্জ করছি না, এটাকে হোয়াইটই রাখছি। আমি এটা বললাম আমার, এবার আমি ওয়্যার ফ্রেমটাকে ফলো করবো। ছিল তো আমার প্রথমে একটা ছবি ছিল। ওকে, লাগাই ছবি। ছবিটা আমি প্রথমে একদম প্রথমেই প্লেস করছি না, আমি একটা রেক্টাঙ্গেল বানিয়ে তার মধ্যে প্লেস করবো। তাতে সুবিধাটা কি, আমি প্রথমে আইডিয়াটা পেয়ে যাবো যে আমার ছবির সাইজটা আমি কতটা কি নিতে পারি। এবার সেই রেক্টাঙ্গেলের মধ্যে ছবিটা বসালে ছবিটা আপনা আপনি ক্রপ হয়ে যাবে, আমার প্রবলেম হবে না। এটা না হলে আমাকে ছবিটা নামাতে হবে, তারপর সেটাকে ছোট বড় করতে হবে, সেটা অনেক ঝামেলা। তো আমি আগে একটা রেক্টাঙ্গেলই বানিয়ে নেবো। রেক্টাঙ্গেল। আচ্ছা, রেক্টাঙ্গেলটাকে মাঝখানে আমি নিয়ে আসতে হবে, এটা এটা বলছে আমার মাঝখানে চলে এসেছে। আর একটা ভাবেও করতে পারি, যেটা ছিল অ্যালাইনমেন্টে ক্লিক করে আমি মাঝখানে আনতে পারি। আরেকটা কি করতে পারি দেখো, আমি যদি এই এইটার কাছে হোভার করি, মানে আমি সিলেক্টেড নিই, জাস্ট এই রেক্টাঙ্গেলটার কাছে হোভার করলাম, দেন আমি অল্ট কিটা প্রেস করলাম, দেখো অল্ট। দেখো অল্ট কিটা প্রেস করলে দেখো আমাকে চারদিক থেকে ডাইমেনশন দেখাচ্ছে, যে এই সাইড থেকে এটা দেখো 27 27 ডিস্টেন্স দূরে আছে, এই সাইড থেকে 27 ডিস্টেন্স দূরে আছে। এতে আমি কি বুঝতে পারছি, যে এই দু সাইড থেকে জিনিসটা মিডিলে আছে। তার প্রমাণ কি না, দুদিক থেকে সেম ডিস্টেন্স ফাঁকা আছে, এর মানে দুই সাইড থেকে মিডিলে আছে, এটা বুঝতে পারছি আমি। এভাবেও তুমি সেন্টার করতে পারো, তিনখানের উপায় আছে। তো হয়ে গেল আমার, রেক্টাঙ্গেল তো তৈরি হলো, মানে ছবি ঢোকাই কিছু একটা। এটা তোমাদের জিপ ফাইলে তোমরা পেয়ে যাবে, দেখো এই ছবিটা ছিল, নিলাম, প্লেস করলাম। সেকেন্ড, সেকেন্ড হবে। হ্যালো? না না, হয়ে যাবে। নটা, আমাকে শুভজিৎ দা ছটা বলেছিল। হয়তো এক একটা দিনে এক একটা সফটওয়্যার শেখানো নিয়ে করেছিল। ও বাবা, ঠিক আছে আমি এখনই ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ছেড়ে দেবো, 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম, ওকে ওকে। হুম, তাহলে ছবিটা প্লেস করলাম। এবার দেন আমাদের ওয়্যারফ্রেমে যেটা ছিল সেটা অনুযায়ী আমরা হেডিং বসাবো, প্যারাগ্রাফ বসাবো, আর একটা কল টু অ্যাকশন বসাবো। আমি তোমাদের কন্টেন্ট গুলো বলে দিচ্ছি, কি কি থাকবে এখানে হেডিং এ, প্যারাগ্রাফে আর কল টু অ্যাকশনে। তোমাদের টাস্ক হচ্ছে এই পুরো পেজটাকে আমি যেরকম ওয়েলকামটা বানিয়েছি সেটা অনুযায়ী পুরো ইউআইটা কমপ্লিট করা। নেক্সট ক্লাসে কিন্তু আমি দেখবো। ওকে? হ্যালো? আকাশ, সৌমি, জয়ন্ত, বলো কিছু। ওকে। হুম, বাকিটা যদি কেউ নাও স্ক্রিনশট নিয়ে নাও, তো আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরাবো। হুম হুম, বলো কৌশিক। হ্যাঁ হ্যাঁ, কৌশিক দা বলো।
হুম 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 আমি দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি। ওকে ওকে ওকে। ঠিক আছে, তাহলে সবাই টাস্ক বুঝে গেছে তো কি করতে হবে? আমি তো নেক্সট দিন দেখবো, আজকে কিন্তু ম্যাক্সিমামই তোমরা করোনি কেউ কিছু। ঠিক আছে। হুম টাস্কটা হচ্ছে, আমি যে ওয়্যার ফ্রেমটা দিলাম আজকে, সেই ওয়্যার ফ্রেমটা দিয়ে আমি দেখো অ্যাসেট গুলো একটা জিপ ফাইল দিয়ে দিয়েছি। সেটা অনুযায়ী এই এই তোমার হোম পেজে ছবিটা এটা থাকবে। এবার এই ওয়্যার ফ্রেমটা ফলো করে বাকি ডিজাইনটা তোমাদের কমপ্লিট করতে হবে। আমি কন্টেন্ট দিয়ে দিচ্ছি। ওকে। ওকে, তাহলে আর কারো কিছু ডাউট আছে না তো? তাহলে বন্ধ করে দেবো। নেই তাহলে আর কিছু করার কিছু ডাউট? অসুবিধা হয়ে গেছে তাহলে ক্লাস। ও বাবা, ভুলে গেছিলে বাবা, শোনা। ঠিক আছে তাহলে, সবাই লিভ করো আস্তে আস্তে এবার। নেক্সট মানডে। হুম। ওকে। ঠিক আছে, গুড নাইট তাহলে সবাইকে। হুম হুম হুম। ওকে। হ্যাঁ good night.